ধরো এরকম একটা বডি। তো সাপোজ এই দিক দিয়ে তাপটা প্রবাহিত হচ্ছে। তো তাহলে যদি এদিক দিয়ে তাপটা প্রবাহিত হয় তাহলে এই যে ক্ষেত্রফল যেটা আছে এটা হচ্ছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ডেল্টা থিটা হচ্ছে এর তাপমাত্রা আর পরিবেশের তাপমাত্রার মধ্যে পার্থক্য, আর ডি হচ্ছে এই থিকনেসটা বা পুরুত্ব যেটা আছে, যেই পুরুত্বটুকুর মধ্যে দিয়ে আসলে ইয়াটা প্রবাহিত। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এবার চলে আসলাম আমাদের তাপগতিবিদ্যার যে এমসিকিউ প্রবলেম সলভিং ক্লাসে সেটাই। দেখো প্রথমে কি বলছে, নিচের কোনগুলা তাপগতীয় চলক নির্দেশ করে। দেখো যেমন আমরা গতীয় চলক বা গতিবিদ্যার যে চলকগুলা ছিল সেগুলা কি ছিল, সেগুলা ছিল হচ্ছে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ, সময়। এগুলা ছিল হচ্ছে গতিবিদ্যার বিভিন্ন চলক। এগুলার কাজ কি ছিল, যে আমি যখন এই চলকগুলার মান জানতাম তখন আমি একটা গাড়ির বা একটা বস্তুকণার এখন অবস্থাটা কি, সেটা কতক্ষণ সময় ধরে চলেছে, এখন অবস্থান কোথায়, কত বেগ, কত শেষ বেগ, কত ত্বরণ এই মুহূর্তে, সবকিছু কিন্তু আমি জানতে পারি, অর্থাৎ ওই পুরো বস্তুর অবস্থা সম্পর্কে জানতে পারি। তো ঠিক তেমনি তাপগতীয় চলক বলতে বোঝায় যে সাপোজ কোনো একটা গ্যাস এখন তার প্রেসার কত, তার ভলিউম কত, তার টেম্পারেচার কত, এই সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি তার পুরো সামগ্রিক অবস্থাটা কেমন সেটা সম্পর্কে একটা ধারণা পাই, ঠিক যেমনটা গতীয় চলকের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাপগতীয় চলক যেটা সেটা কিন্তু আসলে আমাদের টোটাল চারটা। কি কি সেটা? প্রেসার, ভলিউম, টেম্পারেচার এবং এনট্রপি। ঠিক আছে, দেখো তুমি কিন্তু অনেক সময় একটাকে মনে হতে পারে যে ভাই কিউ হয়তো বা আমাদের তাপগতীয় চলক, কিন্তু বলো তো কখনো গ্রাফে দেখছো যে এই দিক বরাবর কিউ দেওয়া হয়েছে, এই দিক বরাবর পি দেওয়া হয়েছে, এরকম কখনো কোনো গ্রাফ দেখছো? না। আমরা কিন্তু এস এর গ্রাফ দেখছি, টিএস ডায়াগ্রাম দেখছি, তারপরে পি ভি টি প্রত্যেকটারই কিন্তু গ্রাফ আছে। তার মানে কি ভ্যারিয়েবল না হলে তো বা চলক না হলে তার গ্রাফ আঁকার কোনো প্রশ্ন নাই। তো কিউ এর কোনো গ্রাফ কিন্তু আমরা কখনো আঁকি না, কারণ কিউ আঁকতে চাইলে আঁকা যায়, যে পরিবর্তনটা নিয়ে আমরা আঁকতে পারি, কিন্তু এটা কিন্তু কোনো কিছুকে আসলে সিগনিফাই করে না। তো এই কারণে কিউ যেটা সেটা কিন্তু তাপগতীয় কোনো স্টেট না, সরি তাপগতীয় কোনো ভ্যারিয়েবল না, কারণ ওইগুলা জানলে আমি কোনো স্টেট সম্পর্কে আসলে ধারণা পাই না। তো এই জন্য পিভিটিএস এইটা হচ্ছে আমাদের এখানকার উত্তর। ওকে, পরেরটা। আপেক্ষিক তাপ এস বিশিষ্ট একটা বস্তুর সমস্ত গতিশক্তি তাপশক্তিতে পরিণত হওয়ায় তার তাপমাত্রার পার্থক্য ডেল্টা থিটা হয়। বস্তুর গতিবেগ কত ছিল? খেয়াল করো, মনে করলাম কোনো একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে এম এবং সেটা হচ্ছে ভি গতিবেগে চলছিল। তাহলে এই মুহূর্তে তার যে গতিশক্তি ই কে, সেই গতিশক্তিটা কত? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এখানে বলছে যে সমস্ত গতিশক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়ে গেল, অর্থাৎ যখন এই গতিতে চলছিল হঠাৎ করে যখন এটাকে থামায় দেওয়া হলো তখন ওর সমগ্র গতিশক্তিটা এর মধ্যে তাপ শক্তি হিসেবে জমা হলো, অর্থাৎ কিউ হিসেবে সেটা ওর মধ্যে জমা হলো। আর কিউ সমান সমান আমরা কি লিখতে পারি? এম এস ডেল্টা থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পরিণত হয় তার তাপমাত্রায় পার্থক্য হয় ডেল্টা থিটা। তাহলে ভাই দেখো এখান থেকে যে ডেল্টা থিটাটা আমরা পাচ্ছি সে ডেল্টা থিটাটা আসলে কত? এম এম কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা থিটা সমান সমান হচ্ছে আমাদের আহ ও না, বলছে বস্তুর গতিবেগ কত ছিল, সরি, বস্তুর গতিবেগ কত ছিল, তাহলে ভি সমান সমান হচ্ছে রুট ওভার 2s ডেল্টা থিটা। 2s ডেল্টা থিটা, এই যে এ হচ্ছে আমাদের এটার আনসার। গেল, পরেরটা কি? পানির চৈধ বিন্দুতে চাপ কত? 4.58। এগুলো মুখস্থ প্রশ্ন, মুখস্থ উত্তর। একজন রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে কি হয়েছে? 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। যদি এই থার্মোমিটারের বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু যথাক্রমে 3 ডিগ্রি এবং 107 ডিগ্রি পাওয়া যায়, তাহলে রোগীর দেহে প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে দেখো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেহেতু আমরা পাইছি, তাহলে আমরা এটাকে এভাবে চিন্তা করব যে এক্স মাইনাস এক্স আইস কত ছিল? 3। আর বরফে কত ছিল? 107। 107 মাইনাস 3 সমান সমান হচ্ছে ফারেনহাইট স্কেলে ভ্যালুটা হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে আমাদেরকে যেটা বের করতে হবে যে যখন তাপমাত্রাটা 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছিল, অর্থাৎ এক্স এর এই ভ্যালুটা যখন 45 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের এখানে ফারেনহাইট স্কেলে ভ্যালুটা কত। তো এটা ক্যালকুলেট করে দেখবা যে কত আসে। আশা করি এটা হচ্ছে এই যে 104.69 এটাই আসবে। পরেরটায় যাচ্ছি, 501 দশমিক
501.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? অর্থাৎ দেখো অপশন দেখেও বুঝতে পারছো যে এখানে আমাদের কেলভিন স্কেলে ভ্যালুটা কত সেটা জানতে চাইছে। তো তাহলে 501 সাথে 501.85 সাথে আমরা হচ্ছে 273 কে গুণ দিয়ে দিব, সরি যোগ দিয়ে দিব। তাহলে কত আসবে? 273 কে যদি যোগ দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে 774.85। এই যে বি হচ্ছে তাহলে এটার আনসার। ওকে, পরেরটা কি? কত উচ্চতা থেকে এক খণ্ড বরফ পড়লে সম্পূর্ণরূপে গলে যাবে? এক খণ্ড বরফ পড়লে সম্পূর্ণরূপে গলে যাবে। আচ্ছা, আমরা মনে করলাম যে এই উচ্চতা থেকে পড়লে সম্পূর্ণ বরফ গলে যাবে। সাপোজ এই উচ্চতা একটা নিলাম, এই উচ্চতা থেকে যখন একটা বরফের টুকরাকে আমরা ফেলবো, যখন মনে করো এই যে বরফের একটা টুকরাকে আমরা ফেলবো, এটা তখন এই এতখানি নিচে পড়ার সময় কি হবে? যখন উপরে থাকবে তখন তার মধ্যে বিভব শক্তি বিদ্যমান থাকবে। যত নিচে নামবে তার গতিশক্তি 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 বাড়তে থাকবে, এবং যখন নিচে ঠপাস করে পড়বে তখন কিন্তু তার যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটা সম্পূর্ণরূপে আমরা ধরে নিচ্ছি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে ওর যে পুরো বিভব শক্তিটা ছিল mgh, ওর যে বিভব শক্তিটা ছিল সেই সম্পূর্ণ বিভব শক্তিটা হচ্ছে যখন এখানে এসে আছাড় খাবে তখন কিন্তু তার ওই পুরাটা আমি ধরে নিচ্ছি তার শক্তিতে, তাপ শক্তিতে ওর মধ্যে ঢুকে গেছে। তাহলে তাপ শক্তিতে যদি ঢুকে যায় ডেল্টা কিউ সমান সমান আমরা কি লিখতে পারি? ডেল্টা কিউ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এম এস ডেল্টা থেটা, আর এদিকে হচ্ছে mgh। তাহলে এখান থেকে যেটা আসে, এম কিন্তু দেখো লাগছে না, আমাদেরকে বলছে, ও সরি এখানে তো বরফ গলার কথা বলছে, তাহলে কি আর এম এস ডেল্টা থিটা হবে? যেহেতু এখানে বরফ গলার কথা বলছে তাহলে এখানে আমাদেরকে কিন্তু ওই যে কি বলে ঘনীভবনের যে সুপ্ততাপ সেইটা কিন্তু লেখা লাগবে। যে ঘনীভবনের সুপ্ততাপটা কত ছিল? 336,000 জুল পার কেজি, তাই না? তো তাহলে এখানে আমাদেরকে ওই এম এস ডেল্টা থিটা না, এম এল এফ দেওয়া লাগবে, যে ফিউশনের জন্য আপেক্ষিক তাপ যেটা সেটা। তাহলে আমাদের কত আসবে এখান থেকে? এইচ এর ভ্যালুটাই যেহেতু বের করতে হবে, এইচ সমান সমান ওই যে 336 তিনটা জিরো ডিভাইডেড বাই 9.8 এ যা আসে সেটাই হবে আনসার। 336 তিনটা জিরো ডিভাইডেড বাই 9.8, এটা কত আসে? 34285.71 মিটার। 1000 দিয়ে ভাগ দিলে কি হবে? 34.285। এই যে সি হচ্ছে এটার আনসার, 34.285। ওকে, পরেরটায় যাচ্ছি। কি বললো দেখো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটি 52 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে ফারেনহাইট স্কেলে প্রকৃত তাপমাত্রা কত? একই টাইপের ম্যাথ। 52 মাইনাস আমাদের বাষ্পে হচ্ছে ইয়াতে দেয়, সরি আইসে কত দেয়? আইসে দেয় হচ্ছে 5 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 99 মাইনাস 5। এখন বলছে ফারেনহাইট স্কেলে প্রকৃত তাপমাত্রা কত? F মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 বা 180। তো এখান থেকে রেজাল্ট বের করে ফেলতে হবে। এখান থেকে আমরা পাচ্ছি 47 ডিভাইডেড বাই হচ্ছে 94 ইন্টু 180 প্লাস 32, এটা আসে 122 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 122 ডিগ্রি ফারেনহাইট। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। শুষ্ক বায়ু বলতে কি বোঝায়? দেখো, শুষ্ক বায়ু মানে হচ্ছে যেখানে আসলে কোনো, যেই বায়ুর মধ্যে কোনো জলীয় বাষ্প নাই, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা যেখানে 0%, সেইটাকে আমরা বলি হচ্ছে শুষ্ক বায়ু। আচ্ছা, নিচের কোনটা তাপ পরিবাহকত্বের মাত্রা সমীকরণ? দেখো, এই জিনিসটা তোমাদের বইতে নাই, আমি তবু একটু বলে দেই যে আমাদের হচ্ছে ডিকিউ বাই ডিটি, মনে করো কোনো একটা এটা একটা বস্তু আছে, এটা হচ্ছে আরেকটা বস্তু আছে, এটা একটু গরম বস্তু, এটা হচ্ছে ঠান্ডা বস্তু, এদেরকে কানেক্ট করা হলো। তাহলে কি হবে? ঠান্ডা বস্তু থেকে তাপ শক্তিটা গরম বস্তুতে ট্রান্সফার হতে থাকবে। তো তাহলে এই তাপ পরিবহনের যে তোমার ইয়াটা হবে, তাপ পরিবহনের যে মাত্রাটা হবে, অর্থাৎ এককটা খেয়াল করো, জুল পার সেকেন্ড, এক সেকেন্ডে কতটুকু জুল শক্তি প্রবাহিত হবে, সেইটা সমান সমান একটা ফর্মুলা আছে, যে কে এ ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের এই কে যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে তাপ পরিবাহকত্ব যেটা কে। ঠিক আছে, এ হচ্ছে ওই যেই তল দিয়ে তাপটা যাচ্ছে, ধরো আমরা হচ্ছে এটাকে একটা যদি এরকম বডি হিসাবে চিন্তা করি, ধরো এরকম একটা বডি, তো সাপোজ এই দিক দিয়ে
তাপটা প্রবাহিত হচ্ছে। তো তাহলে যদি এদিক দিয়ে তাপটা প্রবাহিত হয় তাহলে এই যে ক্ষেত্রফল যেটা আছে এটা হচ্ছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ডেল্টা থিটা হচ্ছে এর তাপমাত্রা আর পরিবেশের তাপমাত্রার মধ্যে পার্থক্য, আর ডি হচ্ছে এই থিকনেসটা বা পুরুত্ব যেটা আছে, যেই পুরুত্বটুকুর মধ্যে দিয়ে আসলে ইয়াটা প্রবাহিত হচ্ছে, এই পুরুত্বটা, ঠিক আছে, এই পুরুত্বটার মধ্যে দিয়ে যতটুকু তাপশক্তি প্রবাহিত হচ্ছে। তো এই কে এর যে ভ্যালুটা, কেটা আমাদেরকে বের করতে হবে। তাইলে কে এর মাত্রাটা আমাদেরকে বের করতে হবে বেসিক্যালি। তাহলে কে এর যে মাত্রাটা সেটা আসলে কি? সেটা মোছার তো দরকার ছিল না। কে এর যে মাত্রাটা হবে সেটা আসলে কি? দেখো এখান থেকে কিন্তু আমরা সমীকরণ আকারে যদি দেখি কে সমান সমান হচ্ছে এই যে ডিকিউ বাই ডিটি ইনটু একটা দূরত্ব ডিভাইডেড বাই এ ডেল্টা থেটা। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে ডিকিউ বাই টি, এইটা কি জিনিস? ডিকিউটা কি? একটা এনার্জি। এনার্জি মানে কত? জুল। আচ্ছা, জুল মানে কত? নিউটন মিটার। আচ্ছা, নিউটন মিটার মানে কত? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এম মানে হচ্ছে এম এল স্কোয়ার। ঠিক আছে, নিউটন মিটারকে আমরা কেজি, নিউটন তো বুঝছো, কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স টু, কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স টু, আর এটা মানে হচ্ছে আরেকটা মিটার। তাহলে কি হচ্ছে? কেজি মানে এম, মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার, আর এটা টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, তো তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই, এটা টাইম, তাহলে আরেকটা টাইম দিয়ে ভাগ দিলাম, ইনটু দূরত্ব ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার, আর ডেল্টা থিটার মাত্রাটা আমরা থিটাই ধরবো। তাহলে এখান থেকে আসে এই একটা এল যদি কাটাকাটি করে দাও তাহলে কি আসছে? এম, আবার এখান থেকে এই এল এবং এই এখান থেকে একটা এল কাটাকাটি চলে যাবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থিটা। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ হচ্ছে তাহলে এটার আনসার। এটা তোমাদের সিলেবাসে ডিরেক্টলি নাই, আগে ছিল সেই জন্য দেওয়া। ওকে, এবার কি বললো? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি রোদ থার্মোমিটারের রোধ যথাক্রমে 11 ওহম এবং 16 ওহম। থার্মোমিটারটি একটি চুলায় তরলের স্ফুটনাঙ্কে রাখলে রোধ পাওয়া যায় 36 ওহম। তরলের স্ফুটনাঙ্ক কত নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু ডিগ্রি সেলসিয়াস অপশনগুলো আছে, তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসে যাই, যে সি মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 মাইনাস জিরো সমান সমান হচ্ছে আমাদের হলো রোদ থার্মোমিটারটার রোদ যথাক্রমে হচ্ছে 11 আর 16। তার মানে এখানে বসবে 11, এখানে হবে 16 মাইনাস 11, এবং এখানে তরলের স্ফুটনাঙ্কে রোদ পাওয়া গেছে 36। 36, ওকে, তাহলে আমাদের সেলসিয়াসে কত হবে? 36 মাইনাস 11 ডিভাইডেড বাই 5 ইন্টু 100, 500। 500 আসে আনসার, ঠিক আছে, সুন্দর। পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো? ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত? তো ভাই, পানির ত্রৈধ বিন্দু মানে কত? সেটা হচ্ছে, পানির ত্রৈধ বিন্দু মানে হচ্ছে 273 কেলভিন, তাই না? তাহলে 273 কেলভিন মানে হচ্ছে আসলে 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট, ওকে। 4200 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশের মধ্যে তাপমাত্রার ব্যবধান কত হবে যদি পতনশীল পানির সমস্ত শক্তি তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়? আবারও সে আগের জিনিস, mgh যেটা সেটা সমান সমান হচ্ছে ms ডেল্টা থেটা। তাহলে এখান থেকে দেখো ভর কিন্তু কোথাও লাগে না, জি মানে হচ্ছে 9.8, এইচ হচ্ছে 4200, ইজ ইকুয়ালস টু পানির ক্ষেত্রে এটা হচ্ছে 4200 ইন্টু হচ্ছে ডেল্টা থিটা। মজার ব্যাপার তো, এটা কাটাকাটি হয়ে গেল, ডেল্টা থিটা যেটা সেটা হবে হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বি তাহলে এটার আনসার। ওকে, সুন্দর। পরের প্রবলেমে যাচ্ছি। একটি এক স্থির বিন্দু পদ্ধতি, দেখো এক স্থির বিন্দু পদ্ধতিতে বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটারের রোধ দেওয়া আছে এত ওহম এবং অন্য পরিবেশে এর রোধ দেওয়া আছে এত। আচ্ছা, বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটার রোধ দেওয়া আছে এত এবং অন্য পরিবেশে এত হলে পরিবেশের তাপমাত্রা কেলভিনে কত? আচ্ছা, তাহলে এক স্থির বিন্দু পদ্ধতি বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটারের রোধ হচ্ছে 32। আচ্ছা, তো এখানে তো ভ্যালুগুলো ডিরেক্টলি দেওয়াই আছে। আমাদের মেইন ফর্মুলা কি ছিল দেখো, যে 273 আছে না? হ্যাঁ, যে এখানে আমাদের যে কোনো একটা টেম্পারেচার ডিভাইডেড বাই আমাদের ট্রিপল পয়েন্টের যে টেম্পারেচার, এটা সমান সমান হচ্ছে ওই টেম্পারেচারে যেই তাপমিতিক ধর্ম
সেটা হচ্ছে এক্সটিআর, এবং এই টেম্পারেচার যে তাপমিতিক ধর্ম সেটা হচ্ছে এক্স। তাহলে আমাদেরকে এখান থেকে বের করতে হবে পরিবেশের তাপমাত্রা কেলভিনে কত। তো তাহলে টি এর ভ্যালুটা বের করা লাগবে, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই এক্সটিআর ইন্টু টিটিআর। ঠিক আছে, তাহলে 273 যেখানে থাকবে, 273 এই দুইটার মধ্যে আছে, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা। এবং এখানে হচ্ছে বলছে যে এক স্থির বিন্দু পদ্ধতিতে বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটারের রোধ এত এবং অন্য পরিবেশে এর রোধ এত। তাহলে এই পরিবেশটা যেহেতু বের করতে বলছে, তার মানে আমাকে বাই ডিফল্ট ধরে নেওয়া লাগছে এটা হচ্ছে 273 দেওয়া। তাইলে এটা হচ্ছে 32.316, যেটা এটা হচ্ছে আমাদের ইয়াতে দেওয়া, এবং আরেকটা হলো 27.316, 316 ইন্টু হচ্ছে 273.16। ওকে, তাহলে এখান থেকে এই যে 27, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, কারণ পরিবেশের যেটা বের করতে বলছে, পরিবেশের তাপমাত্রা অন্য পরিবেশের কথাই বলছে, তার মানে এটাই হচ্ছে আমাদের এক্স, যেটা টি বের করতে হবে। আর টি আর যেটা, সেটারই যেই উষ্ণতামিতিক ধর্ম সেটা হচ্ছে এক্সটিআর। পরেরটা কি, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে। চলো এটা একটু দেখি আস্তে আস্তে। আমাদের মেইন ফর্মুলা কি ছিল, যে সেলসিয়াসে একটা তাপমাত্রা C-0 ডিভাইডেড বাই হচ্ছে 100-0 সমান সমান ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড বাই 100 আর ডিভাইডেড বাই 212 মাইনাস 32, 212 মাইনাস 32। আচ্ছা, তো এখান থেকে বলছে যে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে। তো মনে করলাম যে আমাদের কোনো একটা মুহূর্তে টেম্পারেচার C1 থেকে C2 হয়ে গেল, তাহলে আমাদের এখানে C1 এটার জন্য F1, আর একইভাবে আমি যদি C2 এর জন্য সমীকরণ লিখি তাহলে কি হবে, F2 মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড বাই 180। ওকে, তাহলে দেখো দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য নেই তাহলে কি হবে, ডেল্টা সি, কারণ এখান থেকে C2 মাইনাস C1 চলে গেলে ডেল্টা সি ডিভাইডেড বাই 100 সমান সমান, এখান থেকে দেখো যদি এটা থেকে এটাকে বাদ দাও তাহলে আসবে ডেল্টা এফ, 32 32 কাটাকাটি হয়ে যাবে, আর নিচে কিন্তু আমাদের 180 লসাগু হিসাবে থাকবে। তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে কিসের বলছে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি বৃদ্ধি পাবে। তাহলে ডেল্টা এফ সমান সমান আসছে 180/100 ইন্টু ডেল্টা সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের বলছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, তাহলে এটা মানে কত, 0 0 কাটো, আর এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 9/5, 9/5 মানে কত, 9/5 মানে 4.8, না সরি সরি, এটা হচ্ছে 5 একে 5, 5 2 10, 1.8 মতন আসার কথা। হ্যাঁ, 1.8 ডিগ্রি ফারেনহাইট কিন্তু এটা বাড়বে। ঠিক আছে, ওকে, পরেরটায় যাচ্ছি। পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে কত, 0 কেলভিন, 0 কেলভিন, 0 কেলভিন। ফারেনহাইট স্কেলে কত আছে, সরি 0 কেলভিন মানে কত জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে নাকটা খুব ডিস্টার্ব করতেছে। এখান থেকে হচ্ছে দেখো আমাদের পরম শূন্য তাপমাত্রার কথা বলছে না, তাহলে -273 ডিভাইডেড বাই 100 সমান সমান, এখানে হচ্ছে F-32 ডিভাইডেড বাই 180। তাহলে দেখি কত আসছে, -273 ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইন্টু 180 প্লাস 32, 1014 ডিগ্রি ফারেনহাইট। নাই, এটা কোনোটিই নয় হবে, এটার এফ এর যে ভ্যালুটা আসছে -1014.8 ডিগ্রি ফারেনহাইট, এটা কত আসলো, কোনোটিই নয় আনসার। ওকে, একটি রোদ থার্মোমিটারে রোদ দেওয়া আছে, রোদ 0 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রায় হচ্ছে 8 এবং 100-তে এত। থার্মোমিটারটি একটি চুল্লিতে স্থাপন করার পর রোদ 32 হয়। তাহলে দেখো আমি লিখে ফেলতেছি একবারে, 32 মাইনাস 0 ডিগ্রিতে কত ছিল 8, আচ্ছা 100 ডিগ্রিতে কত ছিল 20, মাইনাস 8 সমান সমান বের করতে হবে চুল্লির তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে কত। দেখো তাহলে এখান থেকে হচ্ছে সি ডিভাইডেড বাই 100, তাহলে কত আসে, 32 মাইনাস 8 ডিভাইডেড বাই 12 ইন্টু 100, 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে, পরেরটা কি, একটি সীসার বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। আচ্ছা, তা আপেক্ষিক তাপ এত, যদি অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয় বুলেটটার বেগ কত হবে। হাফ mv² ছিল তার গতিশক্তি, সেটা পুরাটা ms ডেল্টা থিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। এখানে বলছে বুলেটটার বেগ কত, তাহলে v সমান সমান √2s ডেল্টা থিটা। ওকে, তাহলে 2 ইন্টু 100 ইন্টু 200, তাহলে কত আসতেছে, এটাকে রুট করলে আসে 200 মিটার পার সেকেন্ড আসছে।
ওকে, পরেরটা 0°C তাপমাত্রায় 1 কেজি বরফ 30°C তাপমাত্রায় 5 লিটার পানির সাথে মেশানো হলে মিশ্রণের শেষ তাপমাত্রা কত হবে? দেখো ভাই 5 লিটার মানে আসলে কত কেজি? আমরা জানি 5 লিটার সমান সমান হচ্ছে 5 × 10⁻³ মিটার কিউব। আচ্ছা, পানির যে ঘনত্ব, ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে m সমান সমান হচ্ছে রো ইন্টু ভি, তাহলে এখানে আসছে 10 কিউব ইন্টু 5 × 10⁻³ এটা তো পানির ভলিউমটা ছিল। তাহলে এখান থেকে রো ভি করে আমরা বের করে ফেলতে পারলাম পানির ভলিউম হচ্ছে 5 কেজি, মানে 1 লিটার মানে 1 কেজি পানির ক্ষেত্রে। আচ্ছা, তাইলে আমাদের এখানে প্রশ্নটাকে এভাবে করে চিন্তা করা যায় যে 1 কেজি 0°তে আছে 1 কেজি, আর হলো আমাদের কিসে 0°তে আছে, হ্যাঁ 0°তে আছে হচ্ছে 1 কেজি, 0°তে আছে 1 কেজি, আর 30°C তাপমাত্রা আছে 5 কেজি। তাহলে এখান থেকে দেখো 0°র একটা পাত্র আমি নিলাম, হ্যাঁ, এই পাত্রের মধ্যে যখন আমি 0°C তাপমাত্রায় 1 কেজি বরফ 30°C তাপমাত্রার পানির সাথে আমি মিশাবো, তখন তখন দেখো আমার এখানে প্রথমে বরফ রাখছি আর এখানে পানি দিছি, গরম পানি। তাহলে কি হবে? বরফ কিন্তু তাপশক্তি গ্রহণ করে সেটা গলা শুরু করবে। আর এইদিকে আমাদের যেই তোমার পানিটা আছে সেই পানিটা হচ্ছে তাপ শক্তি ছাড়তে থাকবে, কারণ পানির তাপমাত্রা হচ্ছে 30°C। যেটা উচ্চ তাপমাত্রায় থাকে সেটা তো তাপ শক্তি রিলিজ করে দিবে, আর যেটা নিম্ন তাপমাত্রায় আছে সেটা তাপ গ্রহণ করবে। তো এইখানে আমাদের হচ্ছে যেই তোমার 30°C তাপমাত্রায় যে পানিটা আছে সেটা যতটুকু তাপ শক্তি হারাবে বা রিলিজ করে দিবে সেই পরিমাণ তাপ শক্তি কিন্তু বরফটা গ্রহণ করবে। তাহলে দেখো বরফ, এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আমাদের একটা মিশ্রণের টেম্পারেচারের একটা কিন্তু দেওয়া আছে, একটা কি বলে সুন্দর একটা দেওয়া আছে, অপশনগুলো দেওয়া আছে। অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে বরফটা সম্পূর্ণরূপে গলে যাবে। কারণ দেখো একটা জিনিস, যদি সম্পূর্ণরূপে না গলতো তাহলে কি হতো? না গললে কিন্তু আমাদের মিশ্রণের তাপমাত্রা 0°C থাকতো। এখন আমি এখানে বলে দেই যে ধরো 0°C 1 কেজি বরফ মনে করলাম তারা θ°C তাপমাত্রায় এসে মিলবে, থিটাতে মিলবে, থিটাতে মিশ্রণের তাপমাত্রা হবে, মিশ্রণ আসবে, ঠিক আছে, θ°C তাপমাত্রায় মিশ্রণের তাপমাত্রা আসবে। আচ্ছা, তাহলে থিটাতে যদি আসে তাহলে কিন্তু পূর্ণ যে বরফ আছে 1 কেজি ভরের বরফটা আছে সেটাকে আগে তাপ শক্তি, দেখো প্রথমে বরফটা যে পরিমাণ তাপ শক্তি রিলিজ করবে সেটা হচ্ছে mLF প্লাস ms ডেল্টা থিটা। এটা হচ্ছে বরফ যে পরিমাণ হিট রিলিজ করছে, কিউ রিলিজ, হ্যাঁ, এবং কিউ যেটা হচ্ছে তোমার ইন হবে, এটা হচ্ছে দাঁড়াও এটাকে আমি বলি কিউ ইন, সরি, এই পরিমাণ তাপ শক্তি ওই বরফটা গ্রহণ করবে। আর কিউ আউটটা কতটুকু হবে? কিউ আউটটা হবে হচ্ছে বরফের জন্য, মানে ওই যে 5 কেজির যে পানিটা সেই পানির ভর ইন্টু এস ইন্টু ডেল্টা থিটা। তাহলে পানির ভর হচ্ছে m5 × 4200 ইন্টু θ°C যেহেতু আসবে ধরে নিচ্ছি, তাহলে 30 - থিটা, ঠিক আছে, এই পরিমাণ তাপমাত্রা হচ্ছে ওই ইয়াটা রিলিজ করবে, 30°র পানিটা রিলিজ করতে থাকবে। আর এইখানে কি, এটা মানে হচ্ছে 1 কেজি, এম মানে হচ্ছে 1 কেজি ইন্টু 336 তিনটা জিরো প্লাস 1 কেজি ইন্টু আমাদের এখানে হচ্ছে 4200 ইন্টু 0 থেকে বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু সেটা থিটাতে গিয়ে স্থির হবে। তো তাহলে এখান থেকে যেটা আসছে আমরা এই কিউ ইন আর কিউ আউটকে সমান করে দিব, তারপরে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে আসে কত 336000 প্লাস 4200 ইন্টু থিটা, ওকে, সমান সমান হচ্ছে 5 × 4200 ইন্টু 30 মাইনাস থিটা। তো তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে হবে কত কি আসে। যেমন এই 5 × 4 এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে 6 × 4200, এটা থাকলো 25200, আর এদিকে হচ্ছে 5 × 4200 ইন্টু 30 মাইনাস হচ্ছে 336 000 ডিভাইডেড বাই 25200, 11.67 আসছে। এখানে অ্যান্সারটা আসছে 11.6666 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভাই এটা তো 67, এটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার আসলে।
না 6 বললে হবে না, কারণ তোমার এখানে 2টা ডিজিট আছে এবং 6 যেহেতু আছে, এটা একটা ফালতু, মানে এরকম অপশন দেওয়াই আসলে উচিত না। তার মধ্যে এত কষ্ট করে বাইর করছি, তাহলে 6 দেওয়ার 6 7 এর কোনো মানে আছে? 6 7ই হবে, কারণ পরেরটা তো 6, এই জন্য 6 7 হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে আসলে মেইন কাহিনীটা কি হচ্ছে, যে প্রথমে আগে বরফটা গলবে, গলার পরে সে একটা মিশ্রণের তাপমাত্রায় যাবে, এবং আমরা ধরে নিলাম থিটাতে মিশ্রণে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম যে এমএলএফ প্লাস এমএস ডেল্টা থিটা সমান সমান একটা ভ্যালু আসলো, যেহেতু এটা তখন গলার পরে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে যাবে, তাহলে জিরোর পানি থেকে থিটার পানিতে যখন যাবে তখন এটা হচ্ছে এমএস ডেল্টা থিটা, শুধু থিটা হয়ে গেল। আর কিউ আউট যেটা, সেটা হচ্ছে ওই যতটুকু হিট রিলিজ করবে 30 ডিগ্রি থেকে, মনে করলাম থিটাতে নেমে আসছে, তাহলে এখানে এমএস ডেল্টা থিটা এভাবে থাকলো। তাহলে কিউ ইন সমান সমান কিউ আউট, এখান থেকে আমরা থিটার মানটা ইকুয়েশন সলভ করে বের করে ফেললাম। এখন দেখো, তুমি যদি এখানে কখনো থিটার মানটা নেগেটিভে পাও, তাইলে বস একটু ঝামেলা আছে। থিটার মান যদি কখনো নেগেটিভ চলে আসে তোমার, তাহলে কি বুঝবা? তাহলে বুঝতে হবে যে আসলে এখানে তো কখনো সম্ভব না যে 0-র পানি ছিল, 30-এর বরফ ছিল, টেম্পারেচার মিশ্রণ হয়ে গেছে -2 ডিগ্রি, এটা তো কখনো সম্ভব না। যদি এরকম হয়, তার মানে হচ্ছে আমাদের এখানে বরফটা তোমার হচ্ছে পুরাপুরি গলেনি, ঠিক আছে? বরফটা পুরাপুরি গলেনি, এবং সেই ক্ষেত্রে তুমি দেখবা যে এই এমএলএফ যেটা, সেটা হচ্ছে MS 30, এমএলএফ যেটা, সেটা হচ্ছে MS 30 থেকে ছোট, যদি না বড়। এমএলএফ যেটা, মানে পূর্ণ বরফ গলতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন, সেটা আসলে অনেক বেশি। ও যদি 30 থেকে 0-তে নেমে আসে, ধরো পানি যেটা ছিল 30 ডিগ্রি, যে পানিটা ছিল, সেটা যদি আমাদের ওই ইয়া থেকে তোমার 30 থেকে 0-তে নেমে আসে, তাহলে যে পরিমাণে হিট ও রিলিজ করে দিবে, সেটার পরিমাণটা হচ্ছে যদি কম হয় এমএলএফ এর তুলনায়, তাহলে দেখা যাবে কি যে আমাদের বরফটা কিন্তু গলেনি সম্পূর্ণরূপে, ঠিক আছে? ওকে, তো এরকম ম্যাথ সামনে আসলে দেখা যাবে। নর্মালি এগুলা এত কঠিন দেয় না, যে মিশ্রণের তাপমাত্রা, এটা আসলে 15-16 সালের দিকেই দিত। এরপরে আসলে ওই চ্যাপ্টারটাই আসলে নাই হয়ে গেছে। তো এটা হচ্ছে মোটামুটি 9-10 এর জিনিস এখন বর্তমান বইগুলো হিসাব করলে। ওকে, পরেরটা কি? ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত? তাহলে ভাই 212 মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে 1, আর এখান থেকে আসছে সি ডিভাইডেড বাই 100, তাহলে এটা তো ভাই 100ই হচ্ছে, তাই না? কারণ আসলে কি 212 ফারেনহাইট মানে তো এই পাশের হচ্ছে এটা বাষ্পবিন্দু, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটাই কিন্তু হবে। ওকে ওকে, তো আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। দেখো কি বললো, সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু এবং স্টিম বিন্দু দেওয়া ছিল, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং বর্তমান ফারেনহাইট স্কেলের সমান? কোন তাপমাত্রাটা সেলসিয়াস আর বর্তমান ফারেনহাইট স্কেলের সমান? অর্থাৎ ম্যাথটা কি হবে, সি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু এফ। এফ এর জায়গাতেও আমরা সে একই জিনিস বসাবো, মানে বিষয়টা এভাবে হবে যে সেলসিয়াসের জন্য এক্স বাই 100 সমান সমান হচ্ছে এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 180। এখান থেকে এক্স এর একটা ভ্যালু বের করতে হবে, সমীকরণ সলভ করে দেখবা -40। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত জুল পার কেলভিন হবে? তাহলে আমরা কি করছি, প্রথমে 60 ডিগ্রি সেলসিয়াস পানি ছিল, সেইটাকে আগে কিন্তু আমাদেরকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আগে নিতে হবে, এবং তারপরে আমাদেরকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে হবে। তাহলে এই দুইটা প্রক্রিয়া 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে হবে। ওকে, তাহলে দেখো এখান থেকে 60 থেকে যখন 100-এ যাচ্ছি, তখন আমাদের যে ইয়ার ভ্যালুটা তোমার, সেটা কত, এন্ট্রপির যে চেঞ্জটা, সেটা আসলে কত, সেটা হচ্ছে এম এস লন টি ফাইনাল ডিভাইডেড বাই টি ইনিশিয়াল। এবং যখন আমরা এখান থেকে বাষ্পে যাচ্ছি, মানে পানি থেকে বাষ্পে যাচ্ছি, তখন হচ্ছে টি আর উপরে হচ্ছে এম এল ভি। ওকে, তাহলে এখানে ইয়া কি হবে, এম হচ্ছে 10 কেজি, এস হচ্ছে 4200 ইন্টু তোমার হচ্ছে লন টি ফাইনাল মানে কত, টি ফাইনাল মানে 100, অর্থাৎ 373, এখানে কিন্তু কেলভিনে বসাতে হবে সবসময়। আর 60 মানে হচ্ছে 300 তোমার ইয়া না 333। ওকে, তাহলে এটা গেল প্লাস এমএলভি, প্লাস হচ্ছে এমএলভি। ওকে,
প্লাস mLV, m হচ্ছে 10 কেজি ইন্টু আমাদের ভ্যাপোরাইজেশনের জন্য যেটা সেটা হচ্ছে 2268 ইন্টু 000। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারবো যে আমাদের এন্ট্রপির চেঞ্জটা আসলে কত হচ্ছে। হিসাব করে দেখবা কত আসে। ওকে, পরেরটা, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার প্রমাণ চাপে গলিত বরফে 2°C এবং শুষ্ক বাষ্পে 98°C পাঠ দেয়। থার্মোমিটার 30° পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত? তার মানে 30 - 2 ডিভাইডেড বাই 98 - 2, এখান থেকে আসতে হবে C - 0 ডিভাইডেড বাই 100 - 0। এখান থেকে প্রকৃত তাপমাত্রা কত C তে বের করতে হবে। ওকে, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ হবে? তাহলে খেয়াল কর, আমাদের কাছে চাইছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রাটা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ হবে, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলের যে পাঠ সেটা 3 গুণ হবে ফারেনহাইট স্কেলের পাঠ। তাইলে আমরা এখানে দেখো C ডিভাইডেড বাই 100 সমান সমান F - 32 ডিভাইডেড বাই, তো F মানে কত, 3C - 32 ডিভাইডেড বাই 212 - 32 মানে হচ্ছে 180। ওকে, তাহলে এখান থেকে সি এর ভ্যালু বের করতে হবে, এই সমীকরণ সমাধান করতে হবে। গেল, পরেরটা কি, 1 কেজি বরফের তাপমাত্রা 2 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত? তো তাহলে কিউ সমান সমান তো বস ms ডেল্টা থিটা, তো সেক্ষেত্রে m হচ্ছে 1 কেজি, s মানে হচ্ছে 4200, আর ডেল্টা থিটা হচ্ছে 2 কেলভিন। তাহলে এখান থেকে 8400 যেটা, ও মা, 2 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত? ও সরি, বলছে যে 1 কেজি বরফের তাপমাত্রা 2 কেলভিন বৃদ্ধি করতে। সরি, এটা আগে কি করতে হবে, বরফ যেহেতু এটা তো পানি অবস্থায় নাই, তাই না, এটা তো ভাই পানি অবস্থাতে নাই, তাহলে শুরুতে যেটা করতে হবে, এই দাঁড়াও, 1 কেজি বরফের তাপমাত্রা 2 কেলভিন বৃদ্ধি করতে, এটা আসলে খুবই ফালতু একটা প্রশ্ন হয়ে গেছে। কারণ বরফটা আসলে কি বরফ মোডেই আছে নাকি বরফ গলায় পানি হয়েছে, এটা আসলে একটু কনফিউজিং। তো অপশন দেখে পরে আমাকে বোঝা লাগলো যে বরফের তাপমাত্রা 2 কেলভিন বৃদ্ধি মানে ধরো -3°C থেকে ধরো 1°C হয়েছে। অবশ্য না, ঠিকই আছে, প্রশ্ন অনুযায়ী ঠিকই আছে, -3°C থেকে 1°C মাইনাস হয়েছে, তার মানে এখানে বৃদ্ধি পাইছে কত, 2°C বৃদ্ধি পাইছে বা 2 কেলভিন বৃদ্ধি পাইছে আর কি। তো তাহলে এখান থেকে আমাদের বরফের যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 2100 জুল। তাহলে m মানে হচ্ছে 1 কেজি, এটা হবে 2100 ইন্টু হচ্ছে তোমার হলো কি বলে 2 কেলভিন, যেহেতু 2 মানে কোত্থেকে আসলাম ms ডেল্টা থিটা, তো এখানে জাস্ট s এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। তাহলে বস এখান থেকে 4200 জুল। সুন্দর, পরের প্রবলেম, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে গলিত বরফ শুষ্ক বাষ্প রুমে সি এবং এত সি পাঠ দেয়, থার্মোমিটারটি 51 পাঠ দিলে প্রকৃত পাঠ কত হবে? এই জায়গাটা বস একটু মিসিং আছে, এটা একটু মিসিং আছে, একই টাইপের ম্যাথ, পারবা ইনশাল্লাহ। কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কোনটা, যে থিটার সাথে এটা যোগ দেওয়া লাগে, 273 যোগ দেওয়া লাগে। ওকে, 0 ডিগ্রির তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপ লাগবে? এটা হচ্ছে ওই যে তোমার হলো 336 তিনটা শূন্য, তাহলে এটা কি হয়, এটা না, 33.6 এ হচ্ছে आंसर। ওকে, পরেরটা, 240 মিটার উঁচু, হ্যালো 240 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষ দেশের তাপমাত্রার পার্থক্য কত? ওই যে আগের জিনিস, mgh সমান সমান ms ডেল্টা থিটা। তাহলে এটা কেটে দাও, h সমান সমান হচ্ছে 4200, ও না, আমাদের তো বের করতে বলছে ডেল্টা থিটা সমান সমান হচ্ছে 9.8 ইন্টু h মানে হচ্ছে 240 ডিভাইডেড বাই হচ্ছে বস 4200, নাকি? রাইট, তাহলে এখান থেকে আমরা কাহিনী বের করে ফেলতে পারবো, 9.8 ইন্টু 240 ডিভাইডেড বাই 4200 কত আসে, 0.56। ওকে, আমি ক্যালকুলেশন করছি না, যেহেতু ক্যালকুলেশন করে অ্যান্সার তোমরা মিলাতেই পারবা। ওকে, পরেরটা, একটি ত্রুটিপূর্ণ স্কেলে বরফ বিন্দু 15, স্টিম বিন্দু 114, থার্মোমিটারে 67 প্রদর্শন করে, 67 - 15, 114 - 15, তখন রোমার স্কেলে তাপমাত্রা, রোমারের ক্ষেত্রে তোমার হচ্ছে বরফ বিন্দু যেটা সেটা হচ্ছে 0 ডিগ্রি, আর বাষ্প বিন্দু যেটা সেটা হচ্ছে 80 ডিগ্রি।
রোমার স্কেলকে আর ই দিয়ে প্রকাশ করা হয়, ডিগ্রি আর ই, মানে যেটা যেমন ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ডিগ্রি আর ই। প্রপার স্পেলিংটা আমি তোমারে বলি, প্রপার স্পেলিংটা হচ্ছে, এটা একটু জার্মান কেমন জানি, আর এ ইউ এম ইউ আর, এটা হচ্ছে প্রপার স্পেলিং। ওকে, তো তাহলে বলছে রোমার স্কেলে তাপমাত্রা কত হবে, তাহলে আর মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0, তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত বের করে ফেলবা। গেল। পরেরটা, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে গলিত বরফে 4 ডিগ্রি এবং শুষ্ক বাষ্পে 98 দেয়। থার্মোমিটারটি 51 ডিগ্রি পাঠ দিলে, তার মানে হচ্ছে 51 মাইনাস 4 ডিভাইডেড বাই 98 মাইনাস 4 সমান সমান প্রকৃত পাঠ মানে C/100, বের করে ফেলবা কত আসে। একটি স্থির আয়তনের হাইড্রোজেন থার্মোমিটার তরল বায়ু, বরফ, বাষ্পে স্থাপন করে যথাক্রমে 23.3 এত দেয়। তরল বায়ুর তাপমাত্রা কত, তার মানে এই বায়ুর তাপমাত্রা যা জানতে চাইছে, তরল বায়ুর তাপমাত্রা, তার মানে 23.3 মাইনাস বরফে হচ্ছে 75.1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 102.5 মাইনাস 75.1 সমান সমান প্রকৃত তাপমাত্রা মানে C/100। ওকে, গেল। পরেরটা, সমষ্ণ পরিবর্তনের সময় কোন গ্যাসের আপেক্ষিক তাপ, কোন গ্যাসের আপেক্ষিক তাপ কি হয়। দেখো সমষ্ণ পরিবর্তন মানে কি, সমষ্ণ মানে হচ্ছে সমষ্ণ পরিবর্তন, তার মানে টেম্পারেচার সেম থাকবে। তো ভাই টেম্পারেচার যখন তুমি বলতেছো যে সেম থাকবে, তাহলে কতখানি কিউ লাগবে, কতখানি কিউ লাগবে, যে আমাদের কিউ সমান সমান ছিল এমএস ডেল্টা টি। এখন তুমি এখান থেকে দেখতে পাচ্তেছো যে টেম্পারেচার মানে এস এর যে ভ্যালুটা, সেই এস এর ভ্যালুটা কি, এস এর ভ্যালু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা টি, তাই না, এম ডেল্টা টি। এখন তোমাকে বলছে যে কোন গ্যাসের আপেক্ষিক তাপ সমষ্ণ পরিবর্তনের সময়, তো যখন সমষ্ণ পরিবর্তন হচ্ছে অর্থাৎ এই জিনিসটা কত, 0 না, এটা যদি 0 হয় তাহলে এটার মান কত হবে, অসীম হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে অসীম। ওকে, পরেরটা, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়, শূন্যতম সূত্র। প্রথম সূত্র নিত্যতার সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে, তৃতীয় আমাদের বইতে নাই। ওকে, শূন্যতম। এত মিটার উচ্চ জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষদেশের পানি তাপমাত্রার পার্থক্য কত হবে। mgh, দেখো একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে কতবার আসছে, কত জায়গায় আসছে। mgh সমান সমান হচ্ছে ms ডেল্টা থেটা। তাহলে ভাই এখান থেকে তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে, ডেল্টা থেটা সমান সমান হচ্ছে gh ডিভাইডেড বাই s। হিসাব করে দেখবা কত কি আসে। শোষিত তাপ ডেল্টা কিউ 700 জুল এবং সম্পাদিত কাজ ডাব্লিউ সমান 200 জুল হলে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন কথা হচ্ছে সম্পাদিত কাজ বলতে কার দ্বারা কৃত কাজ। এখানে তোমার বুঝতে হবে তাপ যেহেতু শোষণ করছে গ্যাসটা, তাই সম্পাদিত কাজ এখানে ওই গ্যাস দ্বারা কৃত কাজই বোঝানো হচ্ছে। শোষিত তাপটা কে করছে, সিস্টেম করছে, মানে এখানে সাবজেক্টটা আসলে বুঝে নিতে হবে, উজ্জ আছে যে শোষিত তাপ, কে তাপ শোষণ করবে, কার কথা বলবে, সিস্টেমের কথাই বলবে। এবং সম্পাদিত কাজ, কে কাজ সম্পাদন করছে, সিস্টেম সম্পাদন করছে, সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ, সিস্টেম দ্বারা শোষিত তাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডেল্টা ডাব্লিউ বলছে 200 জুল, তাহলে এটা হচ্ছে প্লাস 200, এটা হচ্ছে প্লাস 200, আর এটা হচ্ছে প্লাস 700। ওকে, তাহলে এখান থেকে ডিইউ কত বের করতে হবে, তার মানে এটা হচ্ছে 500। ওকে, পরেরটায় যাচ্ছি। একটি তাপ ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 জুল তাপ গ্রহণ করে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্জন করে। কিছু সময় পর তাপগ্রাহকের তাপমাত্রা 177 এ উন্নীত হয়। দুই অবস্থার ইঞ্জিনের কর্মদক্ষতার অনুপাত কত। ভাই প্রথম কর্মদক্ষতা দেখো, 1 মাইনাস ঠান্ডা বাই গরম, ঠান্ডা কত ছিল 27 মানে হচ্ছে 300, আর 327 মানে হচ্ছে 600, তার মানে এখান থেকে আসছে হলো 50% বা হাফ। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল যে ইয়াটা সেটা। ফাইনালটার কথা যদি বলি তাহলে কি হচ্ছে 1 মাইনাস আমাদের কিছু সময় পর তাপ গ্রাহকের তাপমাত্রা এততে উন্নীত হয়, তার মানে 177 এর সাথে এবার 273 যোগ দাও, সেটা হচ্ছে 450। তাহলে 450 ডিভাইডেড বাই হচ্ছে 600 যদি হয়, তাহলে ভাই 450 বাই 600, 1 মাইনাস এটা 25, তার মানে 1/4। তাহলে এখান থেকে যদি আমরা দুই অবস্থায় কর্মদক্ষতার অনুপাত করি তাহলে 2:1, কারণ এই যে হাফ ডিভাইডেড বাই 1/4 সমান সমান 4/2 হবে, 2/1 হবে। ঠিক আছে, তাহলে 2:1। ওকে, নিচের লেখচিত্রটি পিভি এর পরিবর্তন নির্দেশ করে, ডি, এগুলো অনেকবার পড়ছি। ওকে, পরেরটা, ওয়াই সমান ওয়াই না, এটা গামা, আসলে গামা সমান সমান 5/2 এর জন্য নিচের কোনটা সঠিক। দেখো
আমরা কি জানি যে সিপি বাই সিভি সমান সমান হচ্ছে 5/2, এটা আছে তাই না? তাহলে সিপি সমান সমান হচ্ছে 5/2 ইন্টু সিভি। আর এদিকে আমরা কি জানি যে সিপি সিভি, ওকে 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 ওকে, দেখো যে সিপি মাইনাস সিভি সমান সমান কি ছিল, আর ছিল। সিপি মানে হচ্ছে 5/2 ইন্টু সিভি, তাহলে সিভি কমন নিলে আসে 5/2 মাইনাস 1। সিপি মানে 5/2, সিভি ছিল, সিভি কমন নিলাম 5/2 মাইনাস 1 সমান সমান আর। তাহলে ভাই এখান থেকে আসে 3/2, তাহলে সিভি সমান সমান আসতেছে 2/3 ইন্টু আর। 2/3 আর কি আছে, এই 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 দাঁড়াও, তাহলে কোথাও ভুল করছি, কোথাও ভুল করছি। এটা হচ্ছে তাহলে কত হচ্ছে, সিপি মাইনাস সিভি সমান সমান আর। তো সিপির জায়গায় আমি লিখলাম সিপি বাই সিভি সমান সমান আর, কি তো আছে বস, সিপি সমান 5/2 ইন্টু সিভি, 5/2 ইন্টু সিভি মাইনাস সিভি, সিভি কমন 5/2 মাইনাস 1 ইন্টু আর। সিভি মানে হচ্ছে, ও সরি 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 সরি, তাহলে এখান থেকে কত আসতেছে, নাকি না ঠিকই তো আছে, তারও তো 2 কমন নিলে 5 মাইনাস 2 আসলো ইন্টু আর। তাহলে ভাই সিভি যেটা সেটা সমান সমান আসতেছে আমাদের হচ্ছে 2/3 তো আসে বস, 2/3 ইন্টু আর। আচ্ছা, তাহলে 2/3 ইন্টু আর যদি আসে, দেখি সিপি দিয়ে তাহলে কি হয়, সিপি সমান সমান 5/2 ইন্টু 2/3 ইন্টু আর। তাহলে ভাই সিপি সমান সমান 5/3 ইন্টু আর, এই হচ্ছে তাহলে আনসার। ওকে, এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিপি সমান 5/3 ইন্টু আর তো আসে ভাই, 5/3 ইন্টু আর তো আসে। আমি তাহলে কোথায় ভুল করলাম, গামা সমান সমান সিপি বাই সিবি, তাহলে সিপি বাই সিবি আসলে, দাঁড়াও একটু চেক করে দেখি ভুল কোথায় করতেছি। আচ্ছা বস, এখানে হচ্ছে যদি এটা প্রিন্টিং মিস্টেক হয়, মানে আমাদের যেখান থেকে নেওয়া 5/2 ওখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কিন্তু ব্যাপার হচ্ছে 5/2 তো আসলে হতে পারে না, কারণ 2 দুগুণে 4, এটা আসলে কত, আড়াই। তো আড়াই তো ভাই কোনোটার গামার ভ্যালু হয় না। তো দেখলাম যেখানে সলভ করছে ওখানে 5/3 ধরে করা, তো 5/3 তো আবার হয়, তো 5/3 ধরে করলে এটা আনসার আসে। কিন্তু যদি তুমি প্রশ্নের মধ্যে এটা দেখো যেটা দেওয়া আছে, কিছু করার নেই, তাহলে তোমার উত্তর হচ্ছে আবার অপশনেও মিলে গেছে, তাহলে বস এটাই আনসার, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে, মানে কোনো সন্দেহ নেই আর কি, হ্যাঁ। এই ক্ষেত্রে যদি 5/3 হলে এটা হচ্ছে গামা সমান সমান 5/3 হলে এটা হবে। ওকে, পরেরটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানা যায় শক্তির সংরক্ষণশীলতা নীতি। ও সরি 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 সরি, জানা যায় না, আয় হায় আয় হায়, সরি, এখানে যেটা হয়েছে, এখানে একটা লাইট আছে, এই লাইটের একটা রিফ্লেকশন ঠিক এই নায়ের কাছে গিয়ে পড়ছে, তো আমি ওই যায় দেখে ফেলছি। আমি ভাবছি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানা যায় কোনটা, না যে ওখানে আছে খেয়াল করিনি আমি আর। ইস, তোমরা কি সুন্দর দেখতে পারো। ওকে, তো এখানে হচ্ছে তাপ প্রবাহের অভিমুখ, কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু শক্তির নিত্যতা খাটলেই হয়। একটা ঠান্ডা বস্তু থেকে তাপ শক্তি গরম বস্তুতে যেতে পারে, এটা তাপমাত্রার প্রথম সূত্র অনুযায়ী কোনো অসুবিধা নাই। কিন্তু দ্বিতীয় সূত্র অনুযায়ী যেটা বলে না, এটা স্বতঃস্ফূর্ত হতে হলে সবসময় গরম বডি থেকে ঠান্ডা বডির দিকে যেতে হবে। তো এটা হচ্ছে তাপপ্রবাহের অভিমুখ যেটা, সেটা সম্পর্কে দ্বিতীয় সূত্র আমাদেরকে জানায়, যেটা প্রথম সূত্র আসলে এটা থেকে জানা যায় না। কোন সিস্টেমের উপর 500 জুল কাজ সম্পাদন করায় সিস্টেম হতে, এই দেখো কোন সিস্টেমের উপর কাজ সম্পাদন করে ফেলছি, ডি কিউ সমান সমান হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে যখন 500 জুল কাজ আমরা সম্পাদন করে ফেলছি, তাহলে এখানে হবে ভাই মাইনাস 500, সম্পাদন করে সিস্টেম হতে 300 জুল শক্তি বেরিয়ে গেল। তাহলে সিস্টেম হতে বেরিয়ে গেল মানে হচ্ছে ডিকিউ এর ভ্যালুটা হয়ে গেছে মাইনাস 300 জুল। এখন বলছে যে নিশ্চয়ই এটা পরিবর্তন কত, তাহলে ডিকিউ সমান সমান হবে কত, 200 প্লাস 200। ওকে, পরেরটা, 120 30 ডিগ্রি এর মধ্যে কার্যরত ইঞ্জিনের কর্মদক্ষতা কত, 1 মাইনাস টিসি মানে কত, 303, 1 মাইনাস 303 ডিভাইডেড বাই 120 মানে কত হবে, 373, 393। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে 303 ডিভাইডেড বাই 393, 1 মাইনাস এটা করলে আসে 2322.90, বা 27। পরেরটা কি, এত তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসকে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পন্ন কৃতকাজ কত হবে। ধীরে মানে হচ্ছে ধরে নিতে হবে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার সূত্র কি, nRT ln V ফাইনাল বাই V ইনিশিয়াল, আয়তন দ্বিগুণ করছি আমরা। n মানে হচ্ছে 1 মোল, r মানে হচ্ছে 8.314, আর t মানে হচ্ছে 26.40 সাথে আমাকে যোগ করতে হবে 273,
299.4। ওকে, লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে লন 2 তাহলে কত আসে 8.314 ইন্টু 299.4 ইন্টু লন 2, এটা আসে হচ্ছে 1725। হাই হাই, এটার তো উত্তর নাই দেখি। এনআরটি লন 26.40 যোগ 273.16, তাও দিলাম, আয়তন দ্বিগুণ করছি ইন্টু লন 2 ইন্টু 8.314 বা 31ই দিই না, 1725। ভাই এটা আসে না কেন? কৃত কাজ কত? দাঁড়াও আরেকবার দেখি। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ওই টেস্ট পেপার থেকে কপি করতে গিয়ে হয়তো এটা টেস্ট পেপারে 26 নাম্বার প্রবলেম ছিল, তো আমরা হচ্ছে 26.40 চলে আসছে। এটা হবে 40°C। তো 40°C হলে এখানে ভাই টি এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 273 এর সাথে 40 যোগ দিলে কত, 313। তাহলে এটা হবে, এটা না। ঠিক আছে, 8.314 ইন্টু 313 ইন্টু লন 2, এটা আসে হচ্ছে 1803। এই যে এটা সি তাহলে আনসার। ওকে, পরেরটা কি হচ্ছে দেখো, কি বললো, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া যে নিচের কোনটা সঠিক হয়েছে। টিভির দর্শক একজন কম, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমের ক্ষেত্রে কোনটি সঠিক? রুদ্ধতাপীয় প্রসারণে দেখো, যখন প্রসারণ হচ্ছে আমাদের কি ছিল, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে রুদ্ধতাপীয় মানে হচ্ছে এটা হয়ে যাবে 0, তাহলে ডিইউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ, অথবা ডিইউ মানে ডিডাব্লিউ পজিটিভ হলে এটা হচ্ছে মাইনাস ডিইউ। এখন দেখো রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে, তার মানে ডিডাব্লিউ যখন পজিটিভ হয় তখন অন্তঃস্থ শক্তি হয় নেগেটিভ, আর অন্তঃস্থ শক্তি নেগেটিভ মানে কি টেম্পারেচার কমে যাবে, তার মানে এটা হচ্ছে শীতল হবে, কারণ এনসিভিডিটি, আশা করি মনে আছে। কোন পদার্থের এম মোলের তাপমাত্রা টি কেলভিন বৃদ্ধি করলে যদি কিউ তাপ শক্তির প্রয়োজন হয়, তাহলে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ কত হবে? তাহলে এম মোলের তাপমাত্রা টি কেলভিন বৃদ্ধি করতে তাপ শক্তি প্রয়োজন হচ্ছে কিউ পরিমাণ, তাহলে একক একক করতে হলে কত, কিউ বাই এমটি না, কিউ বাই এমটি মানে 1 মোল তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি লাগে, কিউ বাই এমটি। ওকে, উঁচু পর্বতের উপর খোলা পাত্রে রান্না করা কঠিন হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সেখানে আসলে আমাদের পানির যে স্ফুটনাঙ্ক সেটা আসলে অনেক হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ দেখো, এখানে যখন পানি রাখা আছে, তখন যখন তুমি ভূপৃষ্ঠে আসো, মানে পাহাড়ের নিচে আসো, ভূপৃষ্ঠে আসো, মাটিতে আসো, তখন কিন্তু বায়ুচাপটা বেশি। কেন বায়ুচাপ বেশি? কারণ বায়ুর যে স্তম্ভ আছে সেটাকে কিন্তু ক্যারি করা লাগতেছে নিচের স্তম্ভগুলাকে, এই জন্য এমজি বাই এ বা ফোর্স বাই পার ইউনিট এরিয়া যেটা, সেটা বেশি হচ্ছে। পানির নিচে তরলে আস্তে আস্তে কেন প্রেসার বেশি হয়? কারণ ওই নিচের লেয়ারগুলোকে উপরের পানিকে ধরে রাখতে হয়, তো এফ বাই এ হচ্ছে প্রেসার, তো ওই এফ বা এমজি যেটা, সেটা প্রেসার বেশি হওয়া হচ্ছে ওই ভরের কারণে, ওজনের কারণে। ঠিক তেমনি বায়ুস্তম্ভ যদি আমি চিন্তা করি, এটা পৃথিবী সারফেস আর এখানে হচ্ছে বায়ুর স্তম্ভ, তাহলে এই নিচের লেয়ারটাকে তো উপরের লেয়ারগুলোকে ধরে রাখতে হচ্ছে, এই কারণে বায়ুর চাপ নিচে বেশি হয়। এখন নিচে যখন বেশি হচ্ছে তখন দেখো যে কখন স্ফুটনাঙ্কে যাবে, যখন এখান থেকে পানির কণাগুলা তো কি হয়, বাষ্পে পরিণত হবে না, পানির কণাগুলা বাষ্পে পরিণত হবে। এখন যখন এটা স্ফুটনাঙ্কে যাওয়া বলতে আমরা যেটা বুঝি যে এই বাষ্প চাপটা যখন আমাদের পরিবেশের চাপের সমান হয়ে যাবে, তখনই কিন্তু পানি ফুটতে শুরু করবে। পানির যে বাষ্পচাপ মানে উপরে যখন গেল বাষ্পটা, বাষ্পর যে চাপ সেইটা যখন পরিবেশের চাপের সমান হবে, তখন কিন্তু বাষ্পটা আর এই জায়গাতে আবদ্ধ থাকবে না, বাষ্পটা তখন ছড়ায় যাবে, যার ফলে এখানে বাষ্প সংখ্যা কমে যাবে এবং পানি ফুটতে থাকবে। তো তাহলে বাষ্পের চাপ পৃথিবী ভূপৃষ্ঠে অনেক বেশি, তাহলে ভূপৃষ্ঠে যখন বাষ্পের চাপ অনেক বেশি, তখন কিন্তু এখানে যে পানির কণাগুলো আছে যেগুলো বাষ্প হয়ে গেছে, সেগুলো কিন্তু আসলে স্ফুটনাঙ্কে পৌঁছায় না। যখন বাষ্পচাপটা মানে তাপ দিতে দিতে এখানে বাষ্পের পরিমাণ বাড়তে বাড়তে যখন বাষ্পচাপটা আমাদের বায়ুচাপের সমান হয়ে যায়, তখনই কিন্তু পানি ফুটতে থাকে, স্ফুটনাঙ্ক তখন আমরা বলি। এখন যত উপরে যাব তত তো আমাদের প্রেসার কমতে থাকে, তাহলে বাইরের প্রেসারটা কমে যাবে, যার ফলে এই বাষ্পচাপ তখন কম প্রয়োজন হবে পানি ফুটতে। অর্থাৎ ভূপৃষ্ঠে থাকলে যদি 100°C পানি ফুটতো, পাহাড়ের উঁচুতে গেলে দেখা যাবে হয়তো 80°C পানি ফুটছে। এখন 80°তে পানি ফুটলে আসলে সমস্যা কি? আমরা বলি যে রান্না করতে অনেক বেশি সময় লাগে। দেখো, রান্না করতে বেশি সময় লাগে এই কারণটা কেন? কারণ হচ্ছে, মনে করো আমি এখানে কোনো একটা পানির মধ্যে কোনো একটা খাবারকে সিদ্ধ করতে দিছি,
এখন সিদ্ধ করার জন্য তো ওর হিট লাগবে, সে হিট কার কাছ থেকে পাবে? হিট পাবে পানির কাছ থেকে, কারণ পানি গরম হচ্ছে, পানির কাছ থেকে কিন্তু ও হিটটা অ্যাবজর্ব করবে। এখন পানি তো যথেষ্ট গরম না, পানি যখন 100 ডিগ্রিতে থাকতো তখন 100 ডিগ্রির এনভায়রনমেন্টে থাকলে যত তাড়াতাড়ি কুক হতো, যত তাড়াতাড়ি রান্না হয়ে যেত, যখন ও 80 ডিগ্রির চারপাশে এনভায়রনমেন্টের মধ্যে আছে, ও কিন্তু তত তাড়াতাড়ি কুক হতে পারবে না। এই কারণে এখানে রান্না হইতে অনেক বেশি সময় লাগে, কারণ ওই 80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাকে অনেকক্ষণ সময় দিয়ে তাকে জাল দেওয়া লাগে। তো এই কারণে হচ্ছে খোলা পাত্রে রান্না করাটা কঠিন হয়। ওকে, শক্তির নিত্যতা সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? শক্তির নিত্যতা সূত্রটা প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ওকে, পরেরটা, রুদ্ধতাপীয় সংকোচনে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়। একটু আগে দেখছি প্রসারণে হ্রাস পায়, সংকোচনে বৃদ্ধি পায়। রুদ্ধতাপীয় পদ্ধতিতে চাপ পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি? পিভি টু দি পাওয়ার গামা সমান সমান কনস্ট্যান্ট। ওকে, এটা কিন্তু না, সাবধান। ওকে, পরেরটা, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে গামা দ্বিপারমাণবিক যেহেতু 1.4। ওকে, দ্বিপারমাণবিক গ্যাসের গতিশক্তির পরিমাণ কত? 5/2 কেটি। ডিগ্রিজ অফ ফ্রিডম 5। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? ওই যে আমাদের তাপ এবং কাজ, বল এবং শক্তি, বলের কোনো আলাপি নাই ওখানে, বলের কোনো আলাপি নাই, তাপ এবং কাজ। ডিকিউ ডিডব্লিউ ছিল। রুদ্ধতাপীয় প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কেমন হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে পরিবর্তন হয় না, কারণ ডিএস সমান সমান কি ছিল? ডিকিউ ডিভাইডেড বাই টি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু ডিকিউ এর মানটা 0 হয়ে যায়, যার ফলে এটা 0 হয়। সিপি বাই সিভি যদি গামা হয়, তাহলে রুদ্ধতাপীয় এবং সমতাপীয়, সমতাপীয় মানে সমষ্ণ, পিভি লেখচিত্রের ছেদবিন্দুর তে ঢাল দ্বয়ের অনুপাত কত? মানে জাস্ট জানতে চাইছে ঢাল দ্বয়ের অনুপাত কত। আমরা একটা জিনিস দেখছিলাম না, যে রুদ্ধতাপীয়তে যে ঢালটা হবে, ঢাল অফ রুদ্ধতাপীয় যেটা অ্যাডিয়াবেটিক যেটা, সেটা খাড়া হয়, সেটা খাড়া হয় কার তুলনায়? আমাদের হচ্ছে ঢাল অফ সমষ্ণ যেটা বা সমতাপীয় যেটা, আইসোথার্মাল যেটা, তাহলে গামা গুণ খাড়া হয়। তাহলে বলছে রুদ্ধতাপীয় এবং সমষ্ণর অনুপাত কত হবে? গামা। ঢালের অনুপাতটা হবে গামা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ সমান 0। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় কোনো গ্যাস অণুর অন্তঃস্থ শক্তি, সমষ্ণ প্রক্রিয়ায় কোনো গ্যাস অণুর অন্তঃস্থ শক্তি অপরিবর্তিত থাকে, কারণ দেখো সমষ্ণ মানে হচ্ছে এনসিভি/ডিটি, ডিউ সমান সমান 0। তাহলে অন্তঃস্থ শক্তি আসলে চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকে, অন্যান্য অন্তঃস্থ শক্তি অপরিবর্তিত থাকে। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি সমান গামা হলে নিচের কোন সম্পর্কটি 1 মোলের জন্য সঠিক? তো আমরা একটু আগেই দেখছি সিপি মাইনাস সিভি সমান সমান হচ্ছে আর, তো সিপি সমান সমান হচ্ছে গামা ইন্টু সিভি মাইনাস সিভি সমান সমান আর, তাহলে গামা হচ্ছে সিভি মাইনাস 1 ইন্টু আর। তাহলে বস, ও এখানে হচ্ছে, হ্যাঁ ঠিকই তো আছে, কি করলাম আমি জীবনে, কি করলামটা কি, সিভি হচ্ছে গামা মাইনাস 1, তাহলে বস সিভি হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, সিভি সমান সমান আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। ওকে, দেখছো এগুলা কিন্তু পরীক্ষায় আসে, ডিউতেই আসছে। বায়ুকে রুদ্ধতাপীয় প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো, গামা এর মান 1.4 হলে প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত কত হবে? দেখো ভাই, এখান থেকে P1 V1 টু দি পাওয়ার গামা সমান সমান P2 V2 টু দি পাওয়ার গামা এই ফর্মুলার মধ্যে বসাতে হবে। বায়ুকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করছে, আয়তন 3 গুণ করা হয়েছে, তার মানে V2 বাই V1 যেটা, এটার মান হচ্ছে 3, কারণ 3 গুণ প্রসারিত করা হয়েছে, এবং গামার মান হচ্ছে 1.4, এটার মান হচ্ছে 1.4। তাহলে P1 ডিভাইডেড বাই P2 আমাদেরকে বলছে প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত কত হবে। ও আচ্ছা, প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত, এটা একটা ঝামেলাপূর্ণ প্রশ্ন করলো। প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত, এখন এটা তুলনা বললে তো তুলনাটা নিচে বোঝায়, প্রাথমিক চাপে আর চূড়ান্ত চাপের অনুপাত, আবার অনুপাত যেহেতু বলছে তাহলে তো আবার প্রথমটা যেটা সেটা ডিভাইডেড হবে পরেরটা, তাহলে V2 বাই V1 যেটা, এটা হচ্ছে 3 হবে 3 টু দি পাওয়ার 1.4। দেখি তো কি অ্যান্সার, এই যে দেখছো, তার মানে হচ্ছে তুলনায় যেহেতু বলছে, তার মানে হচ্ছে P1 এর তুলনায় P2 ওর অনুপাত। এটা ফালতু প্রশ্ন, বলবে যে সুন্দর প্রাথমিক ভাই ভাষা দিয়ে ফিজিক্সের টেস্ট করে লাভ আছে? কি মূর্খ জাতিটা, মানে ভাই ভাষা দিয়ে কেন, আমি বাংলা ভাষার মারপ্যাচের মধ্যে ফিজিক্সের কনসেপ্টে উল্টাপাল্টা, এটা কোনো কথা? প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের এই আরেক ঝামেলা হয় হবে ভৌতালক বিজ্ঞানে, ভাই প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত কত হবে? দেখো আমি পড়ে যেটা বুঝছি, প্রাথমিক চাপের তুলনায়, তুলনা বললে ভাই নিচে হবে, কোনো সমস্যা নাই, তুলনায় চূড়ান্ত চাপের মান কত বলেন, এর তুলনায় ওটা কত গুণ বলেন, তা না, অনুপাত কত হবে। আবার অনুপাতে তো প্রথমটা বাই পরেরটা করতে হয়, কি ভেজাল।
যাই হোক, যেহেতু তুলনা, ওই ওই শব্দটাকেই বেশি প্রায়োরিটি দিছে আর কি এখানে। কোন সিস্টেমের পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করায় এর অন্তঃস্থ 500 বৃদ্ধি পায়, তাহলে 300 হবে। এই যে দেখো, ডি কিউ সমান সমান ছিল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তো আমাদেরকে বললো 800 জুল সেটা শোষণ করছে, ডি ইউ হচ্ছে 500 জুল, আর পরিবেশের উপরে কৃত কাজ তাহলে কত হবে? 300 হবে। ওকে। পিস্টনে যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 300 প্যাসকেল থেকে ধীরে ধীরে 300 প্যাসকেলে রেখে ধীরে ধীরে 500 জুল তাপশক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন পরিবর্তন নিচের কোনটি হবে? আয়তন পরিবর্তন কাজ যেহেতু ভাইয়া দিয়ে দিছে, তাহলে পি ডেল্টা ভি, তাহলে ডাব্লিউ দেওয়া আছে 1200 জুল আর চাপ দেওয়া আছে 300 প্যাসকেলে আমরা কাজ করছি, ডেল্টা ভি তাহলে এখান থেকে হবে 3 4 12 4 মিটার কিউব। ঠিক আছে, তাপশক্তি কত সরবরাহ করলাম না করলাম ওটা বাড়তি ইনফরমেশন। সমষ্ণ প্রক্রিয়ায় 1 গ্রাম মোল কোনো গ্যাস এত ডিগ্রি সেলসিয়াসে এর আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়, এক্ষেত্রে মোট কৃত কাজ কত? তার মানে ভাই সমষ্ণ প্রক্রিয়া যেহেতু বলেই দিছে, তাহলে এনআরটি লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এটাই হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে এন এর মান কত ছিল? এটা বলছে কোনো 1 গ্রাম মোল, তার মানে 1 মোলই 8.314 ইন্টু টি হচ্ছে 127 মানে 400 না বস, লন এটা কত হয়ে গেছে? দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়েছে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে লন 2 ইন্টু 400 ইন্টু 8.314 2305 আয় হ্যাঁ, এটা আবার ক্যালোরিতে কইছে কেন? ক্যালোরিতে বললে তো আবার ঝামেলা, এটাকে আবার 4.2 দিয়ে ভাগ দিতে হবে না? আসে 548.84 548.84 ক্যালোরি, এই যে 549 দিতে হবে আর কি। ওকে, পরেরটা, বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে এর আয়তন 5 গুণ করা হলো, যদি প্রাথমিক চাপ 1 বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে চূড়ান্ত চাপ কত হবে? পি ফাইনাল সমান সমান কি হবে? V1 বাই V2 টু দি পাওয়ার গামা ইন্টু P1, আমি কি ঠিক লিখলাম? P টু দি পাওয়ার গামা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে বলছে আয়তন 5 গুণ করা হয়েছে, তাহলে 1/5 টু দি পাওয়ার গামা কত? 1.4, আর এটা হচ্ছে 101.325। ওকে, তাহলে আসতেছে কত? 0.2 টু দি পাওয়ার 1.4, আরে 0.2 টু দি পাওয়ার 1.4, এটা হচ্ছে ইন্টু 101.325, এটা আসে 10,645। এই যে এটা হচ্ছে আনসার। পরেরটা, গ্যাসের ভর এবং আয়তন স্থির রেখে কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা হলে চাপ কেমন হবে? এই যে পিভি সমান সমান এনআরটি, এনআরটি গ্যাসের ভরকে স্থির রাখবো, তার মানে এটা স্থির থাকবে, আর স্থির থাকবে, আয়তন স্থির থাকবে, তাহলে কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা হলে চাপও দ্বিগুণ হবে, এটা যদি দ্বিগুণ হয় এটাও কি হবে? দ্বিগুণ হবে। ওকে, পরেরটা সমষ্ণ প্রক্রিয়ায় 4 মোল আদর্শ গ্যাসের আয়তন V1 থেকে বৃদ্ধি, এই যে সুন্দর এটা দিয়ে দিবে, হলে গ্যাসটি করতে কৃত কাজ নির্ণয় করো। তাহলে ভাই এন মানে হচ্ছে 4 মোল, এন 8.314 আর টি মানে হচ্ছে 400, লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, ভি ফাইনাল হচ্ছে 2v1 আর এটা হচ্ছে শুধু আমাদের 2, আশা করি বুঝছো, ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এক্ষেত্রে v2 বাই v1, তাহলে কত হচ্ছে? লন 2 ইন্টু 400 ইন্টু 8.314 ইন্টু 4, এটা আসে হচ্ছে 9220, আল্লাহ 9220 জুল, এটাই তো কাছাকাছি আসে তাহলে। পরেরটা, একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 12 লিটার গ্যাস আবদ্ধ আছে। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে সিলিন্ডার গ্যাসের আয়তন কত? ভাই সমষ্ণ প্রক্রিয়ার কথা যেহেতু বলছে, তার মানে P1 V1 সমান সমান P2 V2, 4 বায়ুমণ্ডলীয় চাপে 12 লিটার গ্যাস আবদ্ধ ছিল, চাপ দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখানে আয়তন কতটুকু হবে? 4 বারং 48/8, 6 লিটার হবে। ওকে, পরেরটা, কোন তাপগতীয় প্রক্রিয়া একটি সিস্টেমের আয়তন বৃদ্ধি পায় কিন্তু পরিপার্শ্বিকের সঙ্গে তাপের কোনো আদান প্রদান হয়নি, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে, তাপের আদান প্রদান হয়নি মানে রুদ্ধতাপীয়। আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কথা, অন্তঃস্থ শক্তি বাড়বে না, পূর্বব্রত থাকবে, সিস্টেমটি শীতল হবে, কারণ dW = -du। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ শুষ্ক বায়ুকে হঠাৎ সংনমিত করে আয়তন অর্ধেক করা হলে তাপমাত্রা কত হবে?
দেখো ভাই হঠাৎ কথা বলছে, তাহলে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, টি1 ভি1 সমান সমান টি2 ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো এখানে বলছে ফাইনাল তাপমাত্রা কত জানতে চাইছে। টি2 সমান সমান হবে হচ্ছে টি1 ইন্টু ভি1 বাই ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো ভাই টি1 মানে 25, 25 মানে কত 298 ইন্টু ভি1 বাই ভি2, ভি1 ডিভাইডেড বাই ভি2, এটার হচ্ছে আয়তন অর্ধেক করা হয়েছে। ওকে, তাহলে এটা 2 হবে। 2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মানে হচ্ছে কত, গামা মাইনাস ওয়ান মানে কত ভাই, গামা মাইনাস ওয়ান শুষ্ক বায়ু বলছে, তার মানে 1.4 মাইনাস ওয়ান। শুষ্ক বায়ুতে দেখো বায়ুর মধ্যে কি থাকে, বায়ুর মধ্যে বেশিরভাগই কিন্তু দ্বিপারমাণবিক যে ইয়াগুলো আছে সেগুলো থাকে, গ্যাসগুলো আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, 78%, অক্সিজেন সবই দ্বিপারমাণবিক, এর জন্য 1.4 ধরা হয়। তাহলে টি2 সমান সমান কত হচ্ছে 2 টু দি পাওয়ার 0.4 ইন্টু 298, এটা আসে 393 দশমিক সামথিং মাইনাস 273 দিলে আসে 120 ডিগ্রি দশমিক 18, এটা আসে ডিগ্রি সেলসিয়াসে। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া দ্বিপারমাণবিক গ্যাসের চাপ কত শতাংশ পরিবর্তন করলে এত গ্যাসের আয়তন পূর্বের দ্বিগুণ হবে? এটা ভাই একটু আমাকে দেখতে হবে, এটা সম্ভবত 81.21 লিটারই কি বলছে, নাকি এককটা কি বলছে, একটু আমাকে দেখতে দাও, দাঁড়াও। হ্যাঁ না ভাই, এখানে হচ্ছে ওখানে কোনো সংখ্যাই ছিল না আসলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপারমাণবিক পরমাণু গ্যাসের চাপ কত শতাংশ পরিবর্তন করলে গ্যাসের আয়তন পূর্বের দ্বিগুণ হবে, কত শতাংশ পরিবর্তন সেটার কথা জিজ্ঞেস করছে। তাহলে আমরা জানি P1 V1 টু দি পাওয়ার গামা সমান সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে বলছে গ্যাসের আয়তন পূর্বের দ্বিগুণ হবে, অর্থাৎ ফাইনালি যে গ্যাসের আয়তনটা সেটা নাকি পূর্বের দ্বিগুণ হতে চায়। তাহলে ভাই V2 ডিভাইডেড বাই V1 সমান সমান হচ্ছে 2 হবে। তাহলে ভাই এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে কত শতাংশ পরিবর্তন করলে সেটা আসতেছি, দাঁড়াও P2টা আমাদেরকে মূলত বের করা লাগবে। P2 সমান সমান কি হচ্ছে P1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা মানে 1.4। তাহলে ভাই V1 বাই V2 মানে হাফ, P1 ইন্টু হাফ টু দি পাওয়ার 1.4, এটা হচ্ছে P2। ঠিক আছে, কত শতাংশ পরিবর্তন যখন তুমি চাচ্ছ তখন তোমাকে কি করতে হবে জানো, তখন তোমাকে এখান থেকে আসলে একটা ভ্যালু বের করতে হবে। 0.5 টু দি পাওয়ার 1.4 মানে কত হয়, 1.4 মানে হচ্ছে 0.379, 0.379। তাহলে P2 বাই P1 এটা মানে হচ্ছে 0.379। এখন দেখেন চাপ কত শতাংশ পরিবর্তন করতে হবে, সেটার জন্য আমাদের যেটা করা লাগবে P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 বিয়োজন করতে হবে, সমান সমান আসছে 0.379 মাইনাস 1 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে এটা কিন্তু পার্সেন্টেজে হিসাব হচ্ছে, ঠিক আছে। -1 যদি আমি দেই, -1, তাহলে আসছে হচ্ছে 62.1%, কিন্তু এটা তো মাইনাস, তাহলে মাইনাস এত পার্সেন্ট কমানো লাগবে, 62.1%। ঠিক আছে, আশা করি বুঝছো, সহজ জিনিস, কোনো ভেজাল নাই। ঠিক আছে, সহজ জিনিস কিন্তু বস, কোনো ভেজাল নাই। যে আমরা আয়তনের পরিবর্তনটা দেখলাম, তো যে কোনো যখন তুমি শতকরা পরিবর্তন দেখতে চাইবা নিচে সবসময় আদিটা রাখবা আর উপরে পার্থক্যটা রাখবা, তারপর একটা অনুপাত পাবা, এরপর 100% দিয়ে গুণ দিয়ে দিবা। এটা আসছিল 0.621 সামথিং, তো আমরা 100% দিয়ে গুণ দেওয়ার পর দশমিকটা এই পাশে চলে পার্সেন্ট থেকে গেছে। ওকে, তারপরে আসো কি বলছে, কোনো ব্যবস্থা 1200 জুল তাপ শোষণ করে এবং ব্যবস্থার উপর এত জুল কাজ সম্পাদিত হয়, ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? ব্যবস্থার উপর 400 জুল কাজ সম্পাদিত হয়, দেখো শোষণ করছো 1200, ডিইউ চাইছো এবং ক্লিয়ারলি বলে দিছে ব্যবস্থার উপরে কাজ করা হয়েছে 400, তাহলে এটা হবে -400। তাহলে ডিইউ সমান 1600 জুল। আলহামদুলিল্লাহ। তারপর এটা কি, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুবক চাপে দ্বিগুণ করা হলো, প্রেসার কনস্ট্যান্ট রেখে দ্বিগুণ করা হলো। কি দ্বিগুণ করা হয়েছে? আয়তন। যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা এত হয়, চূড়ান্ত তাপমাত্রা কত হবে? দেখো যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে পিভি সমান সমান এনআরটি, প্রেসার কনস্ট্যান্ট থাকলে V1 বাই V2 সমান সমান V1 বাই V2 সমান T1 বাই T2।
তাহলে কি হবে এখান থেকে? গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে চূড়ান্ত তাপমাত্রা কত? T2 জিজ্ঞেস করছে। T2 সমান সমান হচ্ছে V2 ডিভাইডেড বাই V1 ইনটু হচ্ছে T1। তাহলে দেখো, যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস হয়, 13 মানে কত? 290, না সরি, 13 মানে হচ্ছে 286, আর V2 বাই V1 দ্বিগুণ করা হলো, তাহলে এটা 2। তাহলে T2 সমান সমান যত হবে, 2 ইন্টু 286 মাইনাস 273, এটা হয় 299। ঠিক আছে, সাবধান, ডিগ্রি সেলসিয়াসে কিন্তু বলছে। ওকে, পরেরটা কি? এত চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন এত থেকে প্রসারিত হয়ে এত হলো, বহিস্থ কাজের পরিমাণ কত নির্ণয় করো। স্থির চাপে যেহেতু বলছে বস, তার মানে পি ডেল্টা ভি করতে হবে শুধুমাত্র, তাহলে বের হয়ে যাবে। এটা হচ্ছে 10⁵ ইন্টু ডেল্টা ভি, মানে হচ্ছে 0.05 মাইনাস 0.04, এখান থেকে বের হয়ে যাবে। তাহলে 100 না ভাই, 100 হিসাব করে দেখো, 100, সরি 10.5 ইন্টু 0.01, ও সরি 10⁵ ইন্টু 0.01, 1080 বস, 1080, সরি 1080। ওকে, পরেরটা। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো, চূড়ান্ত তাপমাত্রা এত হলে গামা এর মান কত নির্ণয় করো। ওকে, তাহলে এখানে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 দিতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে না, হ্যাঁ। তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমাদের T1 বাই T2 সমান সমান V2 বাই V1 গামা মাইনাস 1। T1 মানে কত? 15 ডিগ্রি মানে 298, ডিভাইডেড বাই T2 মানে হচ্ছে মাইনাস 54 ডিগ্রি মানে কত? 273 মাইনাস 54.7, 218.3 সমান সমান V2 বাই V1, আয়তন দ্বিগুণ করা হয়েছিল, তাহলে 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, দুই পাশে লন নিয়ে আসি। লন নিয়ে আসলে কত হবে? এখানে হয়ে যাবে লন তোমার হলো 298 ডিভাইডেড বাই 218.3, আর এখানে আসবে গামা মাইনাস 1 লন 2। তাইলে আমরা যদি 298 ভাগ 218.3 লন এইটা নেই, ডিভাইডেড বাই লন 2 দেই, ঠিক আছে, এবং প্লাস 1 দেই, তাহলে আসতেছে 1.44, গামার ভ্যালু আসছে 1.45, আসলে বি তাহলে অ্যান্সার। ওকে, পরেরটা। সমষ্ণ রেখার ঢাল রুদ্ধতাপীয় রেখার ঢালের অপেক্ষা কত গুণ খাড়া? দেখো, উল্টা করলো কিন্তু। রুদ্ধতাপীয়টা হচ্ছে সমষ্ণর সাথে গামা গুণ খাড়া, আমাদের বলছে সমষ্ণ রেখার ঢালটা রুদ্ধতাপীয়, তাহলে 1 বাই গামা গুণ খাড়া, 1 বাই গামা, মাইনাস টেনাস না কিন্তু 1 বাই গামা, কারণ দুইটাই নেগেটিভ ঢালের। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ কোনটা? দেখো, DW সমান সমান কিন্তু TDS, DW সমান সমান কিন্তু TDS। তাহলে আমরা এখান থেকে DU সমান সমান যেটা লিখতে পারবো, ও সরি সরি সরি, কি করলাম আমি, ছি 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 ছি, লজ্জা লজ্জা ভাই, DQ বাই T সমান সমান তো ভাই DS, তাই না? সি 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 সি, লজ্জা লজ্জা। তাহলে TDS টা হচ্ছে আমাদের DQ, আর এদিকে DW সমান সমান হচ্ছে PDV। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, DU সমান সমান ছিল DW বা সরি DQ মাইনাস DW, তার মানে এই যে TDS থেকে PDV বাদ দিতে হবে, TDS থেকে PDV বাদ দিতে হবে, বি হচ্ছে आंसर। ওকে, পরেরটা। T1 এবং T2 তাপমাত্রা দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 এবং U2, যেখানে T1 is greater than T2। বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুদ্বয় তাপীয় সাম্যাবস্থায় আসলে নিচের কোনটা ঘটে? দেখো ভাই, আমাদের T1 টা কিন্তু কমতে থাকবে, T2 টা বাড়তে থাকবে, কারণ T1 টা উচ্চ তাপমাত্রা, T2 টা হচ্ছে নিম্ন তাপমাত্রা। তাহলে কি হবে? তাপ শক্তি এখান থেকে দিকে যেতে থাকবে, মানে T1 কমতে থাকবে, T2 বাড়তে থাকবে, তার মানে কি U1 টা হচ্ছে কমতে থাকবে আর U2 হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। ওকে, হ্যাঁ। কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ বেশি খাড়া? আচ্ছা দেখো, এটা ভালো প্রশ্ন।
আমরা কি জানি রুদ্ধতাপীয়টা কিন্তু গামা গুণ খাড়া হয় ওই যে ইয়ার থেকে, সমুষ্ণ থেকে। তাহলে যেটা বেশি খাড়া হবে মানে ফাইনালি রুদ্ধতাপীয় রেখার ঢাল যেটা আমরা পাই dp/dv, সেটা কি এরকম আসে না? তো তাহলে এইটার মান যত বেশি হবে তত খাড়া হবে। এটার মান সর্বোচ্চ হতে পারে 1.6, মানে এক পারমাণবিক গ্যাসের জন্য হতে পারে। মিথেন তো এক পারমাণবিক না, অক্সিজেনও না, কার্বন ডাইঅক্সাইডও না, হিলিয়াম। তাহলে হিলিয়ামের জন্য সবচেয়ে বেশি খাড়া হবে। ওকে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নীত করতে এন্ট্রপির পরিবর্তন কত বের করো। এম এস লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল কত হয়? 373/283 লন অ্যান্সার ইন্টু 4200 ইন্টু 5, 5798.76। এই জুল পার কেলভিন তো দুইটাই দেওয়া। ও না সরি, 5798, এটা 598। হাই হাই রে, পোলাপান তো পাগল হয়ে যাবে। একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ K = 2.5। ভাই এটা মানে কি? K = 2.5, এটার মানে কি? এটার মানে হচ্ছে আউটপুট হিসেবে যেটা চাই ডিভাইডেড বাই ইনপুট। ওকে, এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 500 জুল তাপ অপসারণ করে। বাহ, 500 জুল অপসারণ করে। প্রতি সরবরাহিত কাজ বের করতে বলছে, সুপার। তাহলে ভাই 5 থাকলে হয়তো 100, তাহলে 200। 200 না ভাই? 200। হ্যাঁ, পরেরটা, মহাবিশ্বের এন্ট্রপির পরিমাণ বাড়ছে। মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ বাড়ছে। একটি কার্নোচক্রে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি? রুদ্ধতাপীয় প্রসারণ একটা ভাই, রুদ্ধতাপীয় প্রসারণ কিন্তু একটাই, ঠিক আছে? কারণ দেখো এখানে কিন্তু এই যে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই যে। ওকে, পরেরটা, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসকে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পন্ন কৃতকাজ কত হবে? তাহলে ভাই nRT ln V final ডিভাইডেড বাই V ইনিশিয়াল। n মানে হচ্ছে 1 মোল, r মানে হচ্ছে 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে 273 মানে 313 লন আয়তন দ্বিগুণ মানে লন 2। তাহলে 8.314 ইন্টু 313 ইন্টু লন 2, এটা কত আসে? 1803। সি আসে আনসার। ওকে, পরেরটা, কার্নো ইঞ্জিন 327 এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিষ্কার কাজ করে। ইঞ্জিনটি উৎস হতে কিউ পরিমাণ তাপ গ্রহণ করে সিঙ্কে এত তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত বের করো। এটা কার্নো ইঞ্জিন বলেই দিচ্ছে, তাহলে ভাই দক্ষতা নিয়ে কোনো ভেজাল নাই, 50% হওয়ার কথা। কারণ 27 মানে হচ্ছে 300, 27 মানে 300, আর হচ্ছে 327 মানে 600, তাহলে 50%। সি হচ্ছে আনসার। ওকে, পরেরটা, কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে? কঠিন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে। তরলে তারপর বায়বীয়, তারপর প্লাজমায় এন্ট্রপি সবচেয়ে বেশি। ওকে, 20 গ্রাম পানিকে 0 থেকে এতটা উত্তপ্ত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? তো তাহলে ভাই এটা হচ্ছে ওই যে এম এস লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। এম মানে হচ্ছে 20/1000, পানি মানে হচ্ছে 4200, লন টি ফাইনাল মানে হচ্ছে 80, তো 353 ডিভাইডেড বাই 273 কত হয়? 353/273 লন অ্যান্সার ইন্টু 4200 ইন্টু 20 ডিভাইডেড বাই 1000, 21.587। ওকে, কোন তাপ ইঞ্জিন হতে অর্ধেক তাপ বর্জন করলে ইঞ্জিনের দক্ষতা 50%। অর্ধেক তাপ বর্জন মানে কিন্তু দেখো কি হয়, QH গৃহীত হলো, QC বর্জিত হলো, আর W। তো অর্ধেক যদি বর্জিত হয় তাহলে বাকি অর্ধেক নিশ্চয়ই কাজে কনভার্ট হয়ে গেছে, এই জন্য 50%। ওকে, একটি রেফ্রিজারেটরে, ভয় পেয়ে গেছি যে রেকর্ড হচ্ছে না। একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ হলো 4.6। ওকে, আচ্ছা লিখে ফেলি। কার্যকৃত সহগ হচ্ছে 4.6, তার মানে QC/W জানি, সেটা হচ্ছে 4.6। ঠান্ডা প্রকোষ্ঠ হতে 250 জুল অপসারণ কৃত কাজের পরিমাণ বের করো। 250/4.6, 250/4.6, 54 পয়েন্ট সামথিং আসে। পরেরটা, ইঞ্জিনের দক্ষতা 40%, গ্রাহকের তাপমাত্রা 300 হলে উৎসের তাপমাত্রা কত বের করো। তার মানে 0.4 = 1 মাইনাস TC/TH। তাহলে ওইটা দেওয়া আছে 303, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 303, তার মানে 1 মাইনাস টি বা একটা কাজ করো, আমরা তো স্মার্ট পোলাপান, তাহলে 1 মাইনাস এতে চলে গেলে 0.6 = আসে হচ্ছে 303 ডিভাইডেড বাই TH। তাহলে ভাই 303/0.6 এটা আসে হচ্ছে 505।
বি আসে আনসার। ওকে, পরেরটা। এই সরি 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 সরি, সি 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 সি, লজ্জা 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 লজ্জা, এটা তো কেলভিন আসলো দাদা। 505 কেলভিন মাইনাস 273 কে করবে 232 ডিগ্রি সেলসিয়াস। সি 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 সি, লজ্জা লজ্জা। একটি কার্ন ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এবং এত, ইঞ্জিন এত ক্যালোরি পার সাইকেল তাপ শোষণ করলে প্রতি সাইকেলে তাপ শক্তি বর্জন কত হবে নির্ণয় করো। কার্ন ইঞ্জিন বলে দিছে না, তাহলে আর সমস্যা কি? টিসি বাই টিএইচ সমান সমান কিউসি বাই কিউএইচ। আমাদের জানতে চাইছে তাপ বর্জনের পরিমাণ কত, কিউসি জানতে চাইছে। টিসি বাই টিএইচ ইন্টু কিউএইচ করে ফেলবো। আচ্ছা, টিসি মানে কত হবে? ঠান্ডা হচ্ছে 106, 106 যোগ 273 মানে 379, আর হচ্ছে আরেকটা 229, 502 ইন্টু হচ্ছে 600 ইন্টু 10⁵। এত প্যারা নেওয়ার কিছু নাই। 379 ডিভাইডেড বাই 502 ইন্টু 600 ইন্টু 10⁵। এটা আসে 4529। আচ্ছা 10⁷ আসে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু ক্যালোরি ছিল, তাহলে এখানে ক্যালোরিতে হবে অ্যান্সারটা সি। জুল না জুল না জুল না, এখানে বলেই দিছে ক্যালোরি পার সাইকেল, এটা ভুল করছে অ্যান্সার দিতে। কারণ হচ্ছে আমার কিন্তু ক্যালোরি বলা ছিল, এই যে এটা আমি যেটা বসাইছি এত ক্যালোরি পার সাইকেল ছিল, তাহলে বস ক্যালোরি পার সাইকেল থাকলে তো আর এটা হবে না, মানে এখানে আমি ক্যালোরিতে পাবো তাহলে, কারণ এটা ক্যালোরি বাই ক্যালোরি। তো সি হবে বাবা, সি হবে অ্যান্সার, এটা ভুল করছো না, এটা না, সি হবে অ্যান্সার। সীসার গলনাঙ্ক এত, সীসা গলনের লিন তাপ এত হলে 4 গ্রাম মোল সীসা গলতে এন্ট্রপির পরিবর্তন কত হবে? সীসা গলাবো খালি? ও, শুধু গলাবো? খেয়াল করো এখানে একটা ঝামেলা আছে, 4 গ্রাম মোল বলছে কিন্তু সীসার পারমাণবিক ওজন দেওয়া আছে, তাহলে আমরা যেটা হিসাব করব এম এল গলাবো, তো তাহলে এল এফ ফিউশনের জন্য। এখন আমাকে আগে ভরটা বের করতে হবে, ভর বলে দিচ্ছে 4 গ্রাম মোল, 1 মোল মানে কত গ্রাম? 207 গ্রাম, তাহলে 207 লিখলাম, এটা হচ্ছে আমাদের টোটাল এত গ্রাম। আর এলএফ হচ্ছে লিন তাপ মানে হলো 5.86 ক্যালোরি পার গ্রাম। ওকে, তাহলে আসছে 5.86 ইন্টু 207 ইন্টু 4 কত হয়? 4852। ও এন্ট্রপির পরিবর্তন চাইছে, সি সি সি, আমি এলএফ তো করলাম, ডিভাইডেড বাই টেম্পারেচার কত? 327। যদি আমি ডিএস বের করতে চাই তাহলে হচ্ছে টেম্পারেচার 327 মানে কত? 600। 4852.02 বাই 600, 8.1 টাইপের আসে। ওকে, পরেরটা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে নির্ণয় করো। এম এল এফ ডিভাইডেড বাই টি কত হচ্ছে? এম মানে হচ্ছে 5, এল এফ মানে হচ্ছে 336, 3টা 0 ডিভাইডেড বাই 273। 5 ইন্টু 336 000 ডিভাইডেড বাই 273, এটা আসছে 6153.85, ডি হচ্ছে আনসার। ওকে, পরেরটা। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি বরফকে 0 ডিগ্রি তাপমাত্রায় পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে? দেখো -10 ডিগ্রির থেকে বরফকে তোমাকে আগে কি করতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ বানাতে হবে, এরপর তোমাকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে ডিএস সমান সমান ভর কত গ্রাম? 10 কেজি, এম ইন্টু 2100 লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, অর্থাৎ টি ফাইনাল হয়েছে কত? 273, আর আগে ছিল হচ্ছে 263, প্লাস 10 ইন্টু বরফ গলনের আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপ হচ্ছে 336, 3টা 0 ডিভাইডেড বাই টি মানে কত ভাই? টি মানে কত? টি মানে হচ্ছে 273, ঠিক আছে? আশা করি বুঝছো যে এখানকার টিটা কত? 273, আর এখানে তো আমাদের এম এস ডেল্টা থিটা বাই টি, ওই ইন্টিগ্রেশনটা বসবে। তাহলে কত আসে? সবই কিন্তু আমরা এখানে কিসে হিসাব করতেছি? জুলে হিসাব করতেছি, ঠিক আছে? সবই কিন্তু আমরা এখানে জুলে হিসাব করলাম।
ওকে, তাহলে কত কি আসে? তবে এটা একটু রিস্কি, কারণ ডেটা যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী করা উচিত, কিন্তু আমি জানি ওরা ডেটা উল্টাপাল্টা দিবে না। এখানে ইন্টু 10 ইন্টু 2100, এটা আসে 783.67 প্লাস 10 ইন্টু 336, 3টা 0 ডিভাইডেড বাই 273, এটা আসে 12,307.69, এটা আসে 13,091। এই কি ভাগ 4.2 যদি দেই 311, হ্যাঁ তাহলে 3.2 কিলো ক্যালোরি, 3.12 কিলো ক্যালোরি আসে। ক্যালোরিতে কনভার্ট করলে 3.12 কিলো ক্যালোরি পার কেলভিন। এ হচ্ছে আনসার। হায় হায়, হিসাবে ভুল গিয়েছে তাহলে কোনো একটা কনভার্সনে আসলে ভুল গিয়েছে, আমি তাও একটু চেক করে দেখছি। আচ্ছা এই দেখো, এখানে ওদের একটা কারসাজি ছিল। কারসাজিটা হচ্ছে বরফের যে আপেক্ষিক তাপ সেটা 0.5 দিয়ে দিচ্ছে। এই যে বলতেছিলাম এই জন্য ভ্যালুগুলো দেখতে, সরি, 0.5 আসলে বরফের আপেক্ষিক তাপ জীবনেও না। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2.1 বা 2100 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? এই এককেই 2100 হয়। কিন্তু আমাদের এখানে 0.5 দিয়ে যদি তুমি করো, যেটা প্রশ্নে দেওয়া আছে, আসলে এটাই করা উচিত, কিছু করার নেই। 10 ইন্টু 0.5 দিয়ে যদি করো, তাহলে এখানে হচ্ছে আমাদের এই উত্তরের সাথে মিলে। লন 273 লন ইন্টু 0.5 ইন্টু 10, এটা আসে হচ্ছে লন, আরে ভাই রে, 273/263, ওকে, লন আনসার ইন্টু 0.5 ইন্টু 10। না, তাও তো ঝামেলা হচ্ছে একটু। হ্যাঁ ওকে, দেখো এবার অঙ্ক করে নিছি। এখানে হচ্ছে এগুলো সব জুলে ছিল, সবগুলা জুলে নিছি, জুল নিলাম, জুল নিলাম, তারপরে আসলো ক্যালোরি, 4.2 দিয়ে ভাগ দিছি, এবং তারপরে এটা কিলো ক্যালোরি বানায়, এই যে বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা মেইনলি ঘাপলাটা পাকাইছিল এখানে, এটা ঠিক থাকলেই হয়েছে। ওকে, পরেরটা। একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 50% যখন ইহার তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 27°C। ইঞ্জিনটির দক্ষতা 60% করতে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? আচ্ছা, তাইলে দেখো আমরা এখানে যেটা দেখতে পারি, 50% মানে হচ্ছে 0.5 সমান সমান 1 মাইনাস TC/TH। এখন ভাই দেখো, এটা 50% আসলে কখন হবে? যখন এটাও 0.5 হবে, অর্থাৎ এটা যা, এটা তার ডাবল। তার মানে আমি আসলে এটাকে একবারে এভাবে লিখতে পারতাম যে আসলে TC/TH যেটা, সেটা হচ্ছে এখন আছে 0.5, বা আমরা এভাবে চিন্তা করতে পারি কিন্তু, যে এটা হচ্ছে x আর এটা হচ্ছে কত, 2x। ওকে, এখন বলছে যে যদি আমি এটাকে 60% করতে চাই, মানে 0.6 করতে চাই, তাহলে কি 1 মাইনাস TC/TH করতে হবে। এখন উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে সেটা বের করতে বলছে। তাহলে এখানে x টুয়াইজ x প্লাস হচ্ছে আমাদের কত হতে হবে বলো তো, মনে করলাম y, y এর ভ্যালুটা কত হতে হবে সেটাই আমাকে বের করা লাগবে। এখন এখান থেকে দেখো এটার ভ্যালুটা আসলে কত আসে, 0.4 আসবে যদি এটাকে এপাশে নিই আর এটাকে এপাশে আনি। তাহলে 0.4 সমান সমান হচ্ছে x ডিভাইডেড বাই 2x প্লাস y। তো এখান থেকে আমরা আসলে বের করে ফেলতে পারবো যে আসলে আমাদের উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। মেইনলি আমাদের কিন্তু y এর যে ভ্যালুটা, এই y এর ভ্যালুটা আসলে লাগবে। এখন দেখো এটা যদি 0.4 হয়, তার মানে বিষয়টা এরকম যে উপরে এই সংখ্যাটা 4 হলে নিচে আছে 10। তাহলে ভাই দেখো এটা, আচ্ছা এখানে কি, ও ছি ছি ছি, তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া ছিল। আচ্ছা তাও আমি তোমাকে অনুপাতের ব্যাপারটা একটু বলি। 0.4 মানে কি, এটা 4, এটা 10। তাহলে ভাই এইটার মান যদি 10 হয়, টুয়াইজ এক্স প্লাস ওয়াই, এটা যদি তোমার হচ্ছে 4 ধরো, তাহলে কিন্তু এটা কি হচ্ছে, 2 হচ্ছে।
ঠিক আছে, কিন্তু আমার তো এটা দেওয়াই ছিল আসলে, তাই এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা নিয়ে আসলে প্যারা নাই, মানে আমি এক্স বাই ওয়াই এর একটা অনুপাত বের করতে চাইছিলাম আসলে। যা হোক, দেখো এখান থেকে ইঞ্জিনটার কর্মদক্ষতা 60% করতে হলে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা, মানে এইটা দেয়া ছিল কত, 300, কারণ দেখো তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 27 মানে 300, তাহলে ভাই এইটা হচ্ছে 300, তার মানে এটা কত, 600। তাহলে আমাদের এখান থেকে কাজ সহজ হয়ে গেল এখন, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 600, তার সাথে বাড়াতে হবে এক্স, তাহলে বাস এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, কারণ দেখো 300-র সাথে 4 ইন্টু 10 করলে কত হবে, 3000/4 কত, 600, মানে 750 টাইপের কিছু একটা হবে, এটা হিসাব করতে ইচ্ছা করতেছে না এখন। 750, ঠিক আছে, তাহলে 750 মানে এক্স এর মান হচ্ছে 150, এটা হচ্ছে আমাদের ওই যে তোমার ইয়া ছিল 600 প্লাস এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে 150। ওকে, গেল পরেরটা। কার্নো ইঞ্জিনের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে এর দক্ষতা কত, এটা সমান সমান 1 মাইনাস 273/373, 273/373, 1 মাইনাস অ্যান্সার 26%, 26.80%। ওকে, পরেরটা কি, 27°C তাপমাত্রার 20 গ্রাম পানিকে 50°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন বের করো। 20 গ্রাম মানে হচ্ছে এত, ইন্টু এস মানে হচ্ছে 4200 লন, টি ফাইনাল মানে হচ্ছে কত 323, আর 27 মানে হচ্ছে 300, হিসাব করে দেখবা কত হয়। 6.21 এ হচ্ছে আনসার। ওকে, 127 ডিগ্রির মধ্যে কর্মরত ইঞ্জিনের কর্মদক্ষতা কত, এটা সমান সমান 1 মাইনাস, কারণ ইঞ্জিন যেহেতু বলে দিছে, একটা হবে নিচে হবে 400, উপরে হবে 300, 300/400। ওকে, তাহলে কত হবে 75, মানে 25, 100°C তাপমাত্রার 2 কেজি পানিকে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে। তার মানে 2 কেজি পানি যেহেতু, তারপর আসছে 2268000 ডিভাইডেড বাই 373, তাহলে কত আসে 2268000 ডিভাইডেড বাই 373, 12160, 12160.86 জুল পার কেলভিন। তাহলে এখান থেকে যেটা হচ্ছে আনসার 1.21। তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা কি হবে, 1 মাইনাস TC/TH। খেয়াল কর ভাই, তাপগ্রাহক মানে এটা ছিল, তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে পুরো অনুপাতটা কিন্তু ছোট হয়ে যায়, একের থেকে ছোট কিছু বাদ দিলে এটা বড় হয়ে যায়, তাহলে বৃদ্ধি পাবে। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে, 1 মাইনাস QC/QH। তাহলে বস দেখো, যদি বর্জিত না হয়, এটা যদি 0 হয় তাহলে এটা হবে 100%। ওকে, পরেরটা, কার্নো ইঞ্জিন 427 তাপমাত্রার তাপ গ্রহণ করে এবং 77 বর্জন করে, প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করলে প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ কত নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কার্নো ইঞ্জিন যেহেতু বলে দিছে, তার মানে TC/TH সমান সমান QC/QH। ওকে, তো TC মানে কত, তাপ গ্রহণ করে হচ্ছে, তাপ গ্রহণ করে 427 মানে কত, 427 যোগ 273 মানে 700 সিসি, এটা হিসাব করতেছি কেন, এটা হচ্ছে 700 তাপ গ্রহণ করে, জি না, এত তাপমাত্রায় তাপ গ্রহণ করে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে ভাই, এটা হচ্ছে 700, আর ওটা 77, 350, বাহ, সমান সমান 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, ইঞ্জিনটা প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে বর্জন করবে কতটুকু, অর্ধেক, আর বাকি অর্ধেক সে হচ্ছে 1 কিলো ক্যালোরি যদি সে ইয়া থেকে গ্রহণ করে, উচ্চ তাপমাত্রা থেকে, তাপগ্রাহক যন্ত্র থেকে গ্রহণ করে, তার মানে 0.5 কিলো ক্যালোরি সে ইয়া করবে, আর 0.5 কিলো ক্যালোরি, 0.5 কিলো ক্যালোরি হবে হচ্ছে QC এর পরিমাণটা, বুঝতে পারতেছ আশা করি।
তাহলে কিউসি যদি এটা হয় তাহলে ডাব্লিউ কত, সম্পাদিত কাজের পরিমাণ কত হবে, সেটাও 0.5 হবে। বা 1 থেকে বাদ দাও, এই যে এই 1 যেটা সেটা থেকে, মানে ভাই ডাব্লিউ সমান সমান কি ছিল, কিউএইচ মাইনাস কিউসি ছিল না, সেটাই করতেছি আর কি। তাহলে কিউএইচ মানে 1 কিলো ক্যালোরি, এখান থেকে কিলো ক্যালোরি বের হয়ে আসলো। তাহলে এখান থেকে কিলো ক্যালোরি আসলো, তাইলে 500 ক্যালোরি, আসলে 500 ক্যালোরিকে আমরা যদি জুলে কনভার্ট করি তাহলে কি 2.1 কিলো জুল হয় না? তাই তো, দাঁড়াও, 0.5 কিলো ক্যালোরি। আচ্ছা, সবই যেহেতু ইয়াতেই আছে, ইন্টু 4.2 না 2.1 আর কি ভাই, 2.1 কিলো জুল। হ্যাঁ, ওকে, 4.2 দিয়ে গুণ দিলাম। কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রা তাপ উৎস থেকে 1200 গ্রহণ করে, তাপগ্রাহকে এত ছাড়ে, তাপগ্রাহকের তাপমাত্রা কত? তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে, মনে করলাম টিসি, তাহলে এখান থেকে হচ্ছে কিউসি বাই কিউএইচ ইন্টু টিএইচ। তাহলে ভাই কিউসি মানে কত, তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 700 জুল বর্জন করে, ইন্টু টিএইচ মানে হচ্ছে 500। 700 ডিভাইডেড বাই 1250 ইন্টু 500, 280। 280 তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 280। গৃহীত তাপ এবং বর্জিত তাপ যথাক্রমে H1 এবং H2 হলে, তাহলে H2 বা H1 হবে কিন্তু, এটা খেয়াল রেখো। ওকে, পরেরটা, রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ আরআই, এটি তারা কর্মসম্পাদন সহগ কে দেওয়া আছে, কিউসি বাই ডাব্লিউ, এটা হচ্ছে 2.5। তাপ আধার থেকে 300 জুল গ্রহণ করে, 300 জুল গ্রহণ করে ডাব্লিউ, তাহলে কাজ কত সম্পাদন করতে হবে, 300 বাই 2.5, 120 জুল। ওকে, তারপরে কি আসলো, বিপরীতমুখী কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা হচ্ছে 200 কেলভিন, উৎস থেকে এত গ্রহণ করে, এত তাপ ছেড়ে দেয়। ওকে, গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে, বিপরীত কার্নো ইঞ্জিন কিন্তু, তার মানে এই যে যেখান থেকে তাপ আগে ছেড়ে দিত সেখান থেকে তাপ সে গ্রহণ করবে 200 কেলভিন। আচ্ছা, এবং তাপ গ্রহণ করে কতটুকু, 2520। এই ইঞ্জিনটা থেকে পরে ছেড়ে দেয় হচ্ছে 3780। এখানকার টেম্পারেচারটা বের করতে হবে, টি বাই 200 সমান সমান 3780 ডিভাইডেড বাই 2520, 3780 বাই 2520 ইন্টু 200, 380 অ্যান্সার, 300 কেলভিন। এই 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 এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ভুল করলাম বাবা, দাঁড়াও 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 দাঁড়াও, 2520 3780, গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে? না, এই ক্ষেত্রে তো ভাই, আচ্ছা গ্রাহক, না গ্রাহক তো এই ক্ষেত্রে এইটা তাই না, তাপ উৎস এবং গ্রাহক। হ্যাঁ হ্যাঁ, বিপরীতমুখী কার্নো ইঞ্জিনের গ্রাহক উপরেরটা, এটা কোনো সমস্যা নাই, কোনো কনফিউশন নাই। 300 আসতেছে এবং বেশি হওয়ার কথা, 133 হবে না বাবা, এটা 300 কেলভিনই হবে। দাঁড়াও তো আমি একটু অ্যান্সারটা দেখি। না, এটা ওদের ভুল আছে, আমার এটা ঠিক আছে, টি বাই 200 সমান সমান এইটা, 300 আসে 300ই হবে। ঠিক আছে, মানে এখানে কি হয়েছে, আগে হচ্ছে এখান থেকে তাপ গ্রহণ করতাম, এখানে কাজ করতাম, আর এখানে ডাম্প করতাম বা ছেড়ে দিতাম। আর এখন এখান থেকে আমরা গ্রহণ করছি, কিছু কাজ হচ্ছে এবং তারপরে বর্জন করছি, ওই গ্রাহক গ্রাহক হয়ে গেছে এটা, কারণ বিপরীতমুখী কারণ বলে দিচ্ছে। তাহলে এখন উৎস এটা, গ্রাহক এটা। ঠিক আছে, এবং আমরা কাজ ঢুকাচ্ছি বলেই কিন্তু কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যাচ্ছে, মানে রেফ্রিজারেটরের মতন কাজ করছে আর কি। তো কারণ যেহেতু, তার মানে কিউসি বাই কিউএইচ সমান সমান টিসি বাই টিএইচ খাটবে, কিউসি বাই কিউএইচ সমান সমান টিসি বাই টিএইচ, এটা খাটবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, ওকে, পরেরটা, এটা না, এটা উত্তর ভুল। ওকে, পরেরটা, কার্নো ইঞ্জিন 300 100 আর একটা কার্নো ইঞ্জিন এত এতর মধ্যে কাজ করছে, প্রথমটির তুলনায় দ্বিতীয়টির দক্ষতা, প্রথমটার দক্ষতা কত, ইটার সমান সমান 1 মাইনাস 300 আর 100, তার মানে 373 ডিভাইডেড বাই 573, এটা কত আসে আগে দেখে নিই। 373 বাই 573, 1 মাইনাস এইটা আসছে হলো 0.35। ওকে, আর 1 মাইনাস 300 বাই 500, তার মানে এটা হচ্ছে 573 বাই 773, 573 বাই 773, আনসার এটা আসে
25.87%, এটা 35%। তাহলে রে স্লো হয়ে গেছে বোর্ড। প্রথমটার তুলনায় দ্বিতীয়টার দক্ষতা, তার মানে হচ্ছে নিচে প্রথমটার তুলনা যেহেতু বলছো, তাহলে ইটা 1 আর ইটা 2, এটা এমনি হবে। প্রথমটার তুলনায় দ্বিতীয়টার দক্ষতা, তাহলে এটা হচ্ছে 35 আর ওইটা হচ্ছে 25.87, তাহলে কত হয়? 5.35, এটা আসছে 73.9, এই যে 75%। বি, রাইট। পরেরটা, প্রত্যাবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে ভৌত রাশি স্থির থাকে, ওই যে এন্ট্রপি স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। আচ্ছা, কারণ কি দেখো ডিকিউ বাই ডিটি, তো ডিকিউ স্থির থাকে, তাই না? এটা তো আমাদের এন্ট্রপি ছিল। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা 0 হয়, তাহলে ডিএসও 0, অর্থাৎ এন্ট্রপি পরিবর্তন হয় না। ওকে, পরেরটা কি? একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে তাপ হারায়। হ্যাঁ, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? দেখো ভাই, এটা হচ্ছে ইঞ্জিনটা প্রতি চক্রে ধনাত্মক কাজ করে বা এবং তাপ হারায়, কিন্তু তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটা তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? এটা তো ভাই দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে হবে, তাই না? হ্যাঁ, কেন? কারণ হচ্ছে ইঞ্জিনটা কোনো তাপ গ্রহণ করে না। এখন তার মানে দেখো সবসময় তো, তার মানে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে QH যেটা, সেইটা হচ্ছে হবে 0। তো আমাদের এফিসিয়েন্সি সমান কি ছিল? 1 মাইনাস QC বাই QH। তো সামথিং বাই 0 মানে কি? অসীম। 1 মাইনাস অসীম, এটা কি সম্ভব বানানো? না। তাহলে এটা দ্বিতীয় সূত্র যেটা, সেটাকে লঙ্ঘন করছে। ওকে, প্রথম সূত্রকে কিন্তু লঙ্ঘন করবে না, কারণ প্রথম সূত্র খালি দেখে যে ভাই যেটুকু পরিমাণ কাজ করছি সেটা অন্য কাজে কনভার্ট হয়েছে কিনা, খালি এটুকু দেখে যে প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়। এটা প্রথম সূত্রের কোনো বার্ডেন না, ও তাপগতিবিদ্যার প্রথম সূত্র খাইলেও খুশি, কিন্তু দ্বিতীয় সূত্র নিয়ে ঝামেলা। ওকে, সো এটাই ছিল আমাদের লাস্ট প্রবলেম। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।